তোমাদের জন্য হচ্ছে এখন পর্যন্ত আগামী 30 দিনের জন্য আমাদের নার্সিং কোর্স যেটা আছে এটা এখনো চলমান, শিওর সাকসেস যে কোর্সটা আছে চলমান এখনো আছে। তো তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ তোমাদের এই 1 মাসের মধ্যে নিতে হবে, কিছু ক্লাস লাগবে, সাজেশন লাগবে, এক্সাম দেওয়া লাগবে, তাহলে অবশ্যই তোমরা শিওর সাকসেস যে কোর্সটা আছে তোমরা এখানে জয়েন করতে পারো। আর তোমাদের যদি মনে হয় যে না ক্লাসের দরকার নাই, আপাতত তুমি বাসাতেই খুব বেশি পড়াশোনা করবা, জাস্ট তুমি এক্সাম দেবা, যদি এক্সাম দাও তাহলে আমাদের এক্সাম ব্যাচের মানে ব্যাচেরও একটা ব্যবস্থা আছে, তোমরা এখানে জয়েন করতে পারো। আর সবচাইতে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে যে যদি কারো আর্থিক সমস্যা থাকে বা মনে হয় যে কোর্সটা তোমার কাছে এক্সপেন্সিভ, তাহলে অবশ্যই তোমরা যে পেজটা আছে, অফিসিয়াল পেজটা আছে বিভিন্ন নার্সিং লিমিটেড, যে পেজটা আছে তোমরা একটু এখানে কষ্ট করে তোমার সমস্যাটা বলবা। আশা করি আমাদের ফাউন্ডার এবং এবং শাহিন ভাই আছে, ওনারা হচ্ছে তোমাদের ব্যাপারগুলো কনসিডার করবে। ঠিক আছে? হ্যাঁ, যাদের ভর্তি হইতে সমস্যা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই তোমাকে আমরা কনসিডার করে ফেলবো। আমরা কখনোই চাইবো না যে টাকা পয়সার জন্য পড়াশোনা আটকাবে, এই জিনিসগুলো আমরা বিশ্বাস করি না। টাকা পয়সা পরের ব্যাপার, চান্স পাইতে হবে। যাই হোক, আসো শুরু করি। দেখো, প্রথমত কি বলতেছে, বিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। তোমাদের জীববিজ্ঞান থেকে প্রশ্ন দেখো বা সাধারণ বিজ্ঞানের জীববিজ্ঞানের যে পোর্শনটা আছে এখানে তোমার বিভিন্ন শাখা নিয়ে কিছু কথাবার্তা বলা হয় বা বিভিন্ন শাখা থেকে বিগত কয়েক বছরের প্রশ্নগুলো আসছে। সো এখানে আমরা একটা দেখব, এই একটা দেখতেছি মানে এটা দিয়ে শেষ হয়ে যাচ্ছে তা না, এটার কিছু ব্যাখ্যা আছে, প্লাস এই টপিকগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আর আরেকটা ব্যাপার যে যদি তোমরা যদি এই ক্লাসটা করো, করার পরে যদি সুন্দর করে নোট করতে পারো, নোট করার পরে যদি পোস্ট করো, তাহলে ওই যে শাহিন ভাইয়া তো তোমাদেরকে অ্যানাউন্স করছেই যে এটার জন্য একটা প্রাইজ থাকবে। ঠিক আছে? তো তোমরা একটু করে ফেলার চেষ্টা করো। যাই হোক, আসো পড়াশোনা শুরু করি। হ্যাঁ, আচ্ছা শুরু করি। দেখো, বিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। কীটপতঙ্গ অর্থাৎ এই যে পোকামাকড়গুলো আছে, পোকামাকড় নিয়ে কোথায় আলোচনা করা হয়। ওকে, এখানে হচ্ছে তোমরা তোমাদের মতন কমেন্ট করতে থাকো। হ্যাঁ, আমি দেখতেছি তোমরা অনেকে কমেন্ট করতেছো। তাহলে দেখো যে কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় হচ্ছে এন্টোমোলজি। ওকে, প্যারাসাইটোলজি নিয়ে কোথায় কোথায় আলোচনা করা হয়। এখানে হচ্ছে তোমার যে ছোট ছোট প্যারাসাইট গুলো আছে, প্যারাসাইট নিয়ে আলোচনা করা হয়। তারপরে হচ্ছে এই যে দেখো এখানে সুন্দর করে আমরা তুলে দিয়েছি, কিছু জিনিস আছে এখানে তুলে দিয়েছি। জেনেটিক্স, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা মেইনলি অ্যান্সারটা দেখবা, অ্যান্সারের পরে তোমার যে ব্যাখ্যাগুলো আছে ব্যাখ্যাগুলো একটু ভালো করে দেখবা, তাহলে হবে। জেনেটিক্স, জিনতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়। তারপরে হচ্ছে দেখো মরফোলজি হচ্ছে অঙ্গসংস্থান বিদ্যা নিয়ে আলোচনা করা হয়। হিস্টোলজি, তোমরা ওই যে টিস্যু নিয়ে পড়াশোনা করছো, যে একই ধরনের কাজ করে, একই জায়গা থেকে উৎপত্তি হয়, একই ধরনের কাজ করে, এগুলো হচ্ছে তোমার টিস্যু নিয়ে আলোচনা করা হয় হচ্ছে হিস্টোলজিতে। তারপর আসে হচ্ছে ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাস বিদ্যা, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। তারপরে দেখো ফাইকোলজি অর্থাৎ শৈবাল নিয়ে এখানে আলোচনা করা হয়, এবং মাইকোলজি যেটা ছত্রাক নিয়ে আলোচনা করা হয়। সো তোমরা এখানে এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। মোটামুটি এগুলো ইম্পর্টেন্ট, বিগত সালে আসা কিছু প্রশ্ন আসছিল এবং ইন ফিউচার আসার মতন কিছু শাখা এখানে তুলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমাদের বিবেনারের নার্সিং এর যে গাইডটা আছে বা বইটা আছে সেখানে তোমরা দেখবা অনেকগুলো শাখা এভাবে করে সিরিয়াল করে দেওয়া আছে, তোমরা এটা করে ফেলবা। ওকে, আচ্ছা তোমরা অনেকে অ্যান্সার করছো সি। হ্যাঁ, অ্যান্সার সি হয়েছে। তারপর আসে হচ্ছে মৌমাছি পালন সম্পর্কিত জীববিজ্ঞানের শাখা কোনটি, অর্থাৎ মৌমাছি যে পালন করি আমরা এটা নিয়ে বিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়। ঠিক আছে, মনে রাখতে হবে মৌমাছি মৌমাছি নিয়ে আলোচনা করা হয় কোনটায়। তোমরা কমেন্ট করতে থাকো, আমরা উত্তর দেখে নিব। এপিকালচার, ঠিক আছে, এটা তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় 2019-20 সেশনে আসা প্রশ্ন ছিল, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল ইউনিভার্সিটি যেটা আছে এখানে 15-16 সেশনে আসছিল আর কি। এটা হচ্ছে, এটা একটু চেঞ্জ হবে, এটা হচ্ছে 21-22 আসছে। বিএসসি নার্সিং আসছিল হচ্ছে 21-22 সেশনে এই প্রশ্নটা আসছিল। ঠিক আছে, এটা হচ্ছে বিএসসি নার্সিং আসছিল। তারপরে হচ্ছে তোমাদের একবার ডিপ্লোমা নার্সিংও আসছিল আর কি। তো এটা একটু মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা তারপরে দেখো আমরা যদি আরো কিছু শাখা এখানে দেখি। এপিকালচার কোনটা? মৌমাছি পালন যে শাখায় মৌমাছি পালন নিয়ে কথাবার্তা বলা হয় সেটাকে বলা হয় এপিকালচার। এভিকালচার, পাখি পালন। এভিস, পাখি মানে হচ্ছে কি আমরা পড়ছিলাম বলতো? আমরা পড়ছিলাম না এভিস
এই অ্যাভিস থেকে আসতেছে হচ্ছে তোমার কি এভি। তারপরে আসে হচ্ছে পিসি কালচার। পিসি কালচার কোনটা? পিসি ফিশ, ঠিক আছে। পিসি কালচার মানে হচ্ছে তোমার কি মৎস্য চাষ, মৎস্য বিজ্ঞান নিয়ে যেখানে কথাবার্তা বলা হয়। মৎস্য বিজ্ঞানের শাখা যদিও বা হচ্ছে ফিশারিজ হয়, ঠিক আছে। ফিশারিজ বলতে বোঝাচ্ছে কি যে তোমার মাছ পানি এই এগুলা রিলেটেড, মানে অ্যাকোয়াটিক ব্যাপার স্যাপারগুলো মিলে। বাট তুমি যদি শুধুমাত্র মাছ চাষটা দেখো, শুধুমাত্র মাছ চাষের ব্যাপারটা যদি দেখো, তাহলে সেটাকে বলা হয় পিসিকালচার। এগুলো হচ্ছে শিল্প ধরা হয় একটা, হ্যাঁ। এগুলো বিজ্ঞানের শাখা বলতে সেভাবে শাখা আমরা বলবো না, এগুলো একটা শিল্প ধরা হয়, ঠিক আছে। তারপর দেখো সেরিকালচার। সেরিকালচার জিনিসটা কি? এখানে হচ্ছে তোমার রেশম চাষ করা হয়, ঠিক আছে। রেশম পোকা, রেশম নগরী বা সিল্ক সিটি বলা হয় কোনটাকে? রাজশাহীকে, ঠিক আছে, আমার এলাকা। তারপরে দেখো, তারপরে দেখো চিকিৎসা বিজ্ঞানে শিশুদের নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? এটা ইম্পর্টেন্ট, তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এখানে আমরা অপশনে দেখতেছি কি কি দেওয়া আছে, পেডিয়াট্রিক্স, গেরিয়াট্রিক্স, বেরিয়াট্রিক্স এবং হচ্ছে কোনোটি নয়। তাহলে এখান থেকে তোমরা একটু কমেন্ট করতে থাকো, তো আমরা উত্তরটা দেখে নিই। দেখো এটার উত্তরটা হবে তোমার কি বলতো, পিডিয়াট্রিক্স, অর্থাৎ শিশুদের নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলে থাকি? পিডিয়াট্রিক্স। আসো ব্যাখ্যাগুলো দেখে নিই, বাকি দুই তিনটা যেগুলো বাকি আছে ওগুলো দেখে নিই। গ্যারিয়াট্রিক্স, গ্যারিয়াট্রিক্স কোনটা? যারা বয়স্ক, বয়স্ক মানুষদেরকে নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ বয়স্ক মানুষের মেটাবলিক চাহিদা, বয়স্ক মানুষের কি কি রোগ হইতে পারে, ব্লা ব্লা ব্লা, এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে গ্যারিয়াট্রিক্স। এবং বেরিয়াট্রিক্স যেটা আছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে স্থূলতা নিয়ে কথাবার্তা বলা হয়, অর্থাৎ মানুষ মোটা হয়ে গেলে কি কি সমস্যা হইতে পারে, মোটা কেন হয়, ঠিক আছে, মানে হাতি সাইজটা কিভাবে হইতে পারে, হ্যাঁ, কোন সাইজে গেলে মারা যাবে, এই ধরনের যে ব্যাপারগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করা হয় হচ্ছে বেরিয়াট্রিক্স। ইম্পর্টেন্ট, এই তিনটা ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, তারপরে দেখো শরীরবিদ্যার জনককে। তোমাদের জীববিজ্ঞানের যে পার্টটা আছে এই পার্টের মধ্যে থেকে একটা প্রশ্ন আসতে পারে, জনক, ঠিক আছে। বিভিন্ন কিছুর জনকগুলো নিয়ে এক একবার এক এক ধরনের প্রশ্ন এসে থাকে। তো আমরা এখানে শরীরবিদ্যার জনককে, এটা আমরা একটু দেখে নিব। তোমরা অনেকেই জানো, তোমরা একটু কমেন্ট করতে থাকো যে এটার উত্তর কি হবে, ঠিক আছে। আমরা জনক নিয়ে কথাবার্তা বলবো, জনক নিয়ে আমাদের জানতে হবে, কারণ এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, বেসিক কিছু জায়গা থেকে প্রশ্ন আসে, তার মধ্যে এই টপিকটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। তাহলে এখন দেখো, যদি দেখো যে শরীর বিদ্যার জনককে, উত্তর হবে কি উইলিয়াম হার্ভে, ঠিক আছে। উইলিয়াম হার্ভে সবার প্রথমে শরীরবিদ্যা নিয়ে কথাবার্তা বলেছিলেন, তাই তাকে বলা হয়ে থাকে হচ্ছে শরীরবিদ্যার জনক, ওকে। তোমরা পারতেছো তো, তোমরা সবই পারো। এখন দেখো বাকিগুলা দেখো, আমরা কি কি দেখবো। লিনিয়াস, শ্রেণীবিন্যাসের জনক, অর্থাৎ আমরা যে শ্রেণীবিন্যাস পড়ছিলাম যে বিভিন্ন জীবকে বা পুরো জীব জগৎকে সুবিশাল ভাবে জানার জন্য বিভিন্ন স্তরে স্তরে ভাগ করা হয়, ঠিক আছে। স্তরে স্তরে ভাগ করতে কিসের ভিত্তিতে? মিল অমিলের ভিত্তিতে। যাদের মিল আছে তাদেরকে একদিকে রাখতেছো, আর এক ধরনের বৈশিষ্ট্য, যাদের মিল আছে তাদেরকে আর এক জায়গায় রাখতেছো। এভাবে করে তুমি যখন আলাদা আলাদা স্তরে সাজাচ্ছিলা তখন সেটা শ্রেণীবিন্যাস। আর এটার আবিষ্কারক হচ্ছে কি বলতো? লিনিয়াস। তারপর আছে অ্যারিস্টটল, ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট, হ্যাঁ। জীববিজ্ঞানের জনক বলা হয় হচ্ছে অ্যারিস্টটলকে, উইলিয়াম হার্ভে শরীরবিদ্যার জনক আগে আমরা জানি, এবং থিওফ্রাস্টাস যিনি, উনি হচ্ছে কিসের? উদ্ভিদ বিজ্ঞানের জনক। উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। ইম্পর্টেন্ট কথাবার্তা এখান থেকে, সবচাইতে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা আর এইটা, এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো ভুলে গেলে চলবে না, ঠিক আছে। তোমাদেরকে অ্যাপসের মাধ্যমে বা আদার্স কোনো মাধ্যমে আমাদের অথরিটির সাথে কথা বলে এই যে যে ব্যাখ্যা সহ 100টা প্রশ্ন আছে, এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। এটা তোমরা পেয়ে যাবা, পরীক্ষার আগ পর্যন্ত তোমরা এগুলো সলভ করতে থাকবা। 100টা টপিক, আই থিঙ্ক এনাফ, ওকে। আচ্ছা, জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব রাখেন কে? সহজ প্রশ্ন, জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ে এটা আছে আর কি, তাই না? তাহলে দেখো জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব রাখছিল হচ্ছে সবার প্রথমে কে? আর.এইচ. হুইটটেকার, ঠিক আছে। এই যে দেখো উত্তর আর.এইচ. হুইটটেকার। তো এটা একটু মনে রাখতে হবে, এই জায়গায় কিছু জিনিস আছে, এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, ব্যাখ্যাটা তোমরা একটু নিজের মতন করে দেখে নিবা। আমি এখানে একটা শর্টকাট বা মনে রাখার একটা টেকনিক বলে দিই। কিভাবে? দেখো যে বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়েছিল কবে? বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়েছিল 1969 সালে। এই 69 সালে আর.এইচ. হুইটটেকার, আর.এইচ. হুইটটেকার, এই ভদ্রলোক পুরো যে জীবজগৎটা আছে এটাকে 5টা রাজ্যে ভাগ করছিলেন। তিনি এটা ভাগ করার পরে আরেকটা জায়গা আছে,
যে তোমরা হচ্ছে ওই যে এর আগের ইতিহাস যেগুলা পড়ছো আরকি, যে ১৯৭৫ সালের ১৫ আগস্টে হচ্ছে গুলি করে মারা হইছিল। তাই না? শেখ মুজিবুর রহমানকে গুলি করে মারা হইছিল। তো ওই জিনিসটা তুমি এখানে এভাবে মনে রাখতে পারো। কিভাবে দেখো, তাকে গুলি করে মারা হইছিল কতদিন আগে? মানে মারা হইছিল, এমন প্ল্যান করা হচ্ছিল কতদিন আগে? ১ বছর আগে। ঠিক আছে? এই যে দেখো ৭৪। কিভাবে মারা হইছিল? গুলি করে মারা হইছিল। এই গুলি দিয়ে মনে রাখবা হচ্ছে মারগুলিস। ঠিক আছে? শর্টকাট। ওকে? তাহলে দেখো মারগুলিস ১৯৭৪ সালে এই যে টোটালে ৫ টা রাজ্য আছে, এই ৫ টা রাজ্যকে তিনি আলাদা, আলাদা করছিলেন আরকি। ২ টা ভাগে ভাগ করছিলেন। একটা ইউক্যারিওট, আরেকটা হচ্ছে কি বলতো? প্রোক্যারিওট। ওকে? আচ্ছা, তারপরে দেখো শ্রেণীবিন্যাসের প্রতিটি একককে কি বলা হয়? এটা ইম্পোর্টেন্ট, হ্যাঁ? শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা একককে কি বলা হয়ে থাকে? এটাকে বলা হয়ে থাকে হচ্ছে ট্যাক্সন। ঠিক আছে? সঠিক উত্তরটা দেখো। এটাকে বলা হয়ে থাকে হচ্ছে ট্যাক্সন। এখন দেখো এই যে প্রত্যেকটা যে ধাপ আছে এগুলাকে আমরা বলতেছি ট্যাক্সন, আর শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? ক্যারোলাস লিনিয়াসকে। যদিও বা একটা জিনিস মনে রাখবা, শ্রেণীবিন্যাসের প্রয়োজন, শ্রেণীবিন্যাসের প্রয়োজন এটা সবার প্রথমে উপলব্ধি করছিল কে? প্রয়োজনীয়তা অনুভব করেন কে? অ্যারিস্টটল, এই ভদ্রলোক। ঠিক আছে? অ্যারিস্টটল সবার প্রথমে চিন্তা ভাবনা করছিল, হ্যাঁ শ্রেণীবিন্যাসের দরকার আছে, তা না হলে এই গরুকেও মানুষ গরু বলে, মানুষকেও গরু বলে। তো এই যে সমস্যাটা থেকে বের হয়ে আসতে হবে। তো ধারণা দিয়েছিলেন বা এটার প্রয়োজনীয়তা অনুভব করছিলেন অ্যারিস্টটল, কিন্তু এটা আবিষ্কার করে ফেলছিল হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তাহলে এখন দেখো যে এখানে আমাদের যে ৭টা ধাপ আছে, এই ৭টা ধাপ আমরা একটা শর্টকাটে মনে রাখতে পারবো। ঠিক আছে? আমরা হচ্ছে এখানে কিভাবে মনে রাখবো দেখো, কেপিসি অফ ইয়েস। ঠিক আছে? এই শর্টকাটটা মনে রাখতে হবে, কারণ আমাদের সিরিয়ালটা মনে রাখতে হবে। সিরিয়ালটা মনে রাখাটা ইম্পোর্টেন্ট। কে ফর কিংডম, কিংডম, পি ফর ফাইলাম, পি ফর ক্লাস, ওতে হয় অর্ডার, এফ এ ফ্যামিলি, জিতে জেনাস, এসে হচ্ছে স্পেসিস। ঠিক আছে? টোটালে এই যে ৭টা ধাপ আছে, এই ৭টা ধাপের সিরিয়ালটা মনে রাখবা, তাহলে হবে। এটা কি ফ্রি ক্লাস? হ্যাঁ ভাই, এটা ফ্রি ক্লাস। তোমাদের পুরো মার্চ মাস জুড়েই ফ্রি ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে। তোমরা এখান থেকে মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিতে পারবা আরকি। আমরা চেষ্টা করতেছি ১০০ টা কোয়েশ্চেন বলো বা যে কটা কোয়েশ্চেন পারতেছি, বিভিন্ন অধ্যায় থেকে টাচ করে যে টপিকগুলো ইম্পোর্টেন্ট, ওই টপিকগুলো থেকে আমরা ব্যাখ্যা সহ কয়েকটা কোয়েশ্চেন করার চেষ্টা করছি। ওই ব্যাখ্যাগুলো যদি দেখো, প্রশ্নগুলো যদি সলভ করো এবং ওই টপিকগুলো ভালো করে পড়ো, তাহলে আশা করি তোমাদের জন্য ভালো কিছু হবে। আসলে প্রশ্ন ব্যাংক সলভ করার যেই বেনিফিট, সেটা হচ্ছে কি, প্রশ্ন ব্যাংক তুমি এক সাইড থেকে শেষ করলা, শুরু করলা, আবার এক সাইডে যেয়ে শেষ করলা। এটা কিন্তু তোমার প্রশ্ন ব্যাংক শেষ করার কোনো ফজিলত এখানে কোনো। ঠিক আছে? তোমাকে কি করতে হবে? প্রথমত প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। প্রশ্ন ব্যাংক সলভ করার পাশাপাশি আমাদের ওই যে টপিকগুলা বারবার আসতিছে, টপিকগুলা তোমার মনে হচ্ছে ইম্পোর্টেন্ট, ওই টপিকগুলা মূল বইটায় খুব ভালো করে পড়তে হবে। তাহলে তোমরা প্রশ্ন কমন পাবা। ঠিক আছে? আচ্ছা, বিএসসির জন্য, হ্যাঁ, বিজ্ঞান তো এটা মেইনলি হচ্ছে আমরা ডিপ্লোমার জন্য রাখতেছি। ঠিক আছে? এই যে দেখো ডিপ্লোমাদের জন্য রাখা হইছে। বাট বিএসসির জন্য ইম্পোর্টেন্ট, কারণ বেসিক জিনিসগুলো তো এখানে দেওয়া আছে। বেসিক থেকে ২ টা একটা প্রশ্ন তোমরা পেয়ে যেতেই পারো। সো সবাই ক্লাস করতে পারো, হ্যাঁ? আচ্ছা, তারপরে দেখো শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একককে কি বলা হয়? এই এখান থেকে আমরা ব্যাখ্যা দেখে নিব। দেখো, সবথেকে যদি এগুলো দিয়ে একটা, একটা করে সিঁড়ির মতন করে তুমি সাজাইতে থাকো, তাহলে তুমি শেষে আসার পরে কি পাবা? স্পেসিস। তাহলে সর্বনিম্ন যে এককটা, সেটাকে আমরা কি বলতেছি? স্পেসিস বা প্রজাতি। উত্তরটা দেখে নি, দেখো যে সর্বনিম্ন এককটা হচ্ছে তোমার কি? প্রজাতি। আসো ব্যাখ্যা দেখি একটু। শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হচ্ছে যেহেতু প্রজাতি, আর এই প্রজাতি শব্দটা সবার প্রথমে কে ব্যবহার করছিলেন বা কে প্রবর্তন করছিলেন? প্রবর্তন মানে হচ্ছে এই শব্দটা সবার প্রথমে বলছিলেন কে, বা এই শব্দের সাথে আমাদেরকে পরিচয় করাইছিলেন কে? ঠিক আছে? সবার প্রথমে পরিচয় করাইছিলেন হচ্ছে জন রে। ইম্পর্টেন্ট। ঠিক আছে? ডিপ্লোমা নার্সিং, বিএসসি নার্সিং, বোথ দুটার জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দেখো
দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কোনটি? বৈজ্ঞানিক নাম থেকে প্রশ্ন আসে, একটা প্রশ্ন বৈজ্ঞানিক নাম থেকে চলে আসতে পারে, অর্থাৎ দ্বিপদ নামকরণ এবং বৈজ্ঞানিক নামের যে পার্টটা আছে এই পার্টটা থেকে প্রশ্ন চলে আসে। তো আমরা বিশেষ করে কোন জিনিসগুলো পড়বো, যেহেতু এখন আমাদের মধ্যে একটু দেশপ্রেম কাজ করতেছে, দেশের অবস্থা একটু তোমার কিরকম, নতুন স্বাধীন হয়েছে, দেশপ্রেম দেশপ্রেমের ব্যাপার, দ্যাটস ওয়াই তোমরা যেই দেশের জাতীয় ব্যাপারগুলো আছে বা জাতীয় ফুল ফল মাছ পাখি এগুলোর বৈজ্ঞানিক নামগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা আসো উত্তর দেখি। এই যে দেখো কপসিকাস সোলারিস, এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম দোয়েলের। এখানে আরো কিছু দেওয়া আছে, দেখো এটা তো পড়লাম। দেখো অরাইজা স্যাটিভা ধানের বৈজ্ঞানিক নাম, কাঁঠাল আর্থোকার্পাস হেটারো ফিলিয়াস, তারপরে হচ্ছে শাপলা নিমফিয়া নেওচালি, তারপরে আসে হচ্ছে ইলিশ টেনুয়ালোসা ইলিশা। মানুষের ক্ষেত্রে এটা সরকারি জিনিস তোমরা সবাই পারো, রয়্যাল বেঙ্গল টাইগার প্যান্থারা টাইগ্রিস। এখানে যে বৈজ্ঞানিক নামগুলো দেওয়া আছে এই বৈজ্ঞানিক নামগুলা কাইন্ডলি মনে রাখার চেষ্টা করো। তোমাদের 9-10 যে বইটা আছে অর্থাৎ ডিপ্লোমার জন্য যে বইটা আছে তোমাদের এখানে অনেকগুলো নাম দেওয়া আছে, এতগুলো নাম আসলে তোমরা মুখস্থ নাও রাখতে পারো, যদি ভুলেও যাও ওগুলা এই ছকটা ভাই একটু মনে রাখা লাগবে কষ্ট করে, এটা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো অবশ্যই মনে রাখবা। তোমরা তোমরা কমেন্ট করতেছো, তোমরা আমার চাইতে অবশ্য বেশি জানো, খুব সুন্দর। এই পর্যন্ত আমি কারো কোনো উত্তর ভুল পাই নাই আর কি, বুঝছো? তোমাদের উত্তর ভুল পাই নাই আমি, তোমরা খুব ভালো পারতেছো। আচ্ছা দেখো আদিকোষের বৈশিষ্ট্য কোনটা? আদিকোষ আদি, একটা জিনিস এখান থেকে জেনে নাও, আদিকোষকে কি বলা হয়? প্রোক্যারিওটিক। যদি জীববিজ্ঞানের শুরুতে কোনো জায়গায় প্রো থাকে ওটা মানে আদি, এটার মানে হচ্ছে আদি মানে অনুন্নত। যদি জীববিজ্ঞানের কোথাও ইউ থাকে, ইউ থাকে, ইউ মানে হচ্ছে প্রকৃত, মানে এটা আসল উন্নত, ঠিক আছে? প্রকৃত মনে রাখতে হবে, উল্টা পাল্টা করে দিও না তোমরা মাঝে মাঝে। প্রোক্যারিওটের মধ্যে তুমি ইউক্যারিওটা যেটা আছে এটার বৈশিষ্ট্যগুলা ঢেলে দাও, এই জিনিসগুলা ভুলভাল করা যাবে না, ঠিক আছে? অবশ্যই মনে রাখতে হবে প্রো আদি। বলেন আমি তোর চাইতে গেমে প্রো, ঠিক আছে? প্রো মানে কি? আদি মানে আমি তোর চাইতে বেশি পারি আর কি, আদি। আচ্ছা তারপরে দেখো আদিকোষের যদি বৈশিষ্ট্য দেখো, তাহলে এখানে দেখো নিউক্লিয়াস সুগঠিত। আমরা আগে কি বলছি? আদি মানে হচ্ছে অনুন্নত। এখানে মনে করো যে কোনো পজিটিভ কোনো কিছু পাবা না, যা পাবা সবকিছু নেগেটিভ। নিউক্লিয়াস সুগঠিত ভুল কথা, মাইটোকন্ড্রিয়া বিদ্যমান এটাও ভুল কথা, এইটাও ভুল কথা। তাহলে সত্য কথা কোনটা বলতো? রাইবোজোম বিদ্যমান, কারণ এটা হচ্ছে নির্লজ্জ অঙ্গাণু, ঠিক আছে? এটা হচ্ছে নির্লজ্জ অঙ্গাণু। নির্লজ্জ অঙ্গাণু কেন বলতেছি দেখো, এই প্রোক্যারিওটার মধ্যেও আছে আবার হচ্ছে ইউক্যারিওটার মধ্যেও আছে, ঠিক আছে? এটা সব জায়গাতে থাকে নির্লজ্জ অঙ্গাণু। আচ্ছা এই যে দেখো উত্তর ব্যাখ্যা যদি দেখো, আমরা আদিকোষের ব্যাখ্যাগুলো দেখবো। এখানে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ এদের নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে না। তারপরে হচ্ছে দেখো যে এখানে কোনো ধরনের কোষীয় অঙ্গাণু থাকবে না, ঠিক আছে? শুধুমাত্র ব্যতিক্রম কি বলতো? এখানে রাইবোজোম থাকবে। ব্যতিক্রম থেকে প্রশ্ন আসে, দ্যাটস ওয়াই ব্যতিক্রম থেকে একটা আমরা প্রশ্ন করে দিয়েছি। এখানে ক্রোমোজোমে কেবলমাত্র ডিএনএ থাকে। এই যে যে ডিএনএটা থাকে এটা তাও আবার কি ধরনের ডিএনএ থাকে বলতো? বৃত্তাকার ডিএনএ থাকবে, ঠিক আছে? ডাবল হেলিক্স যে ডিএনএটা আছে ডাবল হেলিক্স ডিএনএটা থাকে না, এখানে বৃত্তাকার ডিএনএটা থাকবে। নীলাভ সবুজ শৈবাল উদাহরণগুলো ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়া এ ধরনের কোষ পাওয়া যায়। একটা জিনিস মনে রাখবা যে নীলাভ সবুজ শৈবাল এবং সায়ানোব্যাকটেরিয়া একই জিনিস। তোমরা মাঝে মাঝে উল্টাপাল্টা করে ফেলে দাও যে সায়ানোব্যাকটেরিয়া আসছে, এটা তো জীবনেও পড়িনি, একই জিনিস, ঠিক আছে? সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এগুলো একই জিনিস, ঠিক আছে? আচ্ছা তারপরে আসো, কোষের পাওয়ার হাউস বলা হয় কোনটিকে? সস্তা একটা প্রশ্ন, উত্তর দাও। কোষের পাওয়ার হাউস বলা হয় কোনটিকে? রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি নাকি লাইসোজোম? আসো দেখো উত্তর দেখি আমরা, তোমরা হচ্ছে একটু কমেন্ট করো। হ্যাঁ ঠিক আছে, দেখো কোষের পাওয়ার হাউস বলা হয় থাকে হচ্ছে তোমার কোনটাকে? মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় কারণ বিভিন্ন ধরনের আহ, যে বিক্রিয়াগুলো আছে বা বিভিন্ন ধরনের যে চক্রগুলো আছে
শারীরবৃত্তীয় যে প্রক্রিয়া যেগুলো থেকে শক্তি উৎপন্ন হয়, ওই প্রক্রিয়াগুলো ম্যাক্সিমামই তোমার কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায় হয়। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় কি? পাওয়ার হাউস। এখন আসো অন্যান্য অঙ্গাণুগুলোকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। কারণ রাইবোজোম হচ্ছে কি করে? প্রোটিন সংশ্লেষ করে বা প্রোটিন সংশ্লেষ করে। তারপরে মাইটোকন্ড্রিয়া পড়ে নিয়েছি। দেখো গলগি বডি, গলগি বডিকে কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ বলা হয়ে থাকে। গলগি বডি নিয়ে প্রশ্ন আছে, গলগি বডি নিয়ে আমাদের আরো কিছু জিনিস জানতে হবে, এটা আমরা পরে জানবো। লাইসোসোম, লাইসোসোমকে কি বলা হয়? আত্মঘাতী থলিকা বা আত্মঘাতী থলি বা সুইসাইডাল স্কোয়াড। কেন বলা হয়? কারণ যখন তীব্র খাদ্যাভাব হয় তখন এরা দেখবা যে নিজেদের যে কোষগুলো আছে এগুলোকে ফেটে যায় বা নিজেরাই ভক্ষণ করে ফেলে। এই লাইসোজোম যেটা আছে বা লাইসোসোম যেটা আছে, এরা তোমার ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ওকে, এগুলো একটু মনে রাখতে হবে। প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কোনটি? দেখো প্লাস্টিড আছে, প্লাস্টিডের মধ্যে কয়েকটা প্রকার আছে, ঠিক আছে? তো এর মধ্যে যে বর্ণহীন প্রকারভেদটা ছিল, অর্থাৎ বর্ণহীন বা সঞ্চয়ী ভূমিকা আছে এমন একটা প্লাস্টিডের নাম হচ্ছে তোমার কি বলতো? লিউকোপ্লাস্ট। এটা হচ্ছে কি ধরনের হয়ে থাকে? বর্ণহীন। আর একটা এমসিকিউ হয়ে গেছে, হ্যাঁ, এটা কি ধরনের? বর্ণহীন। আর একটা এমসিকিউ এখান থেকে শেষ হয়ে গেছে। তাহলে এখন দেখো যে সঠিক উত্তরটা কি হবে? অ্যালিউরোপ্লাস্ট, ঠিক আছে? কারণ এই যে অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট সবসময় কোন ধরনের খাদ্য সঞ্চয় করে? শ্বেতসার জাতীয়। অ্যালিউরোপ্লাস্ট কি ধরনের খাদ্য সঞ্চয় করে? প্রোটিন জাতীয়। এবং ইলায়ো যে প্লাস্টটা আছে এটা লিপিড জাতীয় খাদ্যকে স্টোর করে। আর ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এটা হচ্ছে আলাদা এক ধরনের, এরা হচ্ছে কি ধরনের হয়? সবুজ। এটা আলাদা ধরনের হয়ে থাকে, রং হচ্ছে সবুজ। এরা মেইনলি সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে। এইটা লিউকোপ্লাস্টের মধ্যে পড়ে না। লিউকোপ্লাস্ট 3 প্রকার। এই যে এখান থেকে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এরা হচ্ছে 3 প্রকার: অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। বলে দিয়েছি, নোট করে নিও। গলগি বডির আবিষ্কারক কে? দেখো গলগি বডির আবিষ্কারক কে? ছোটবেলা থেকে পড়ছো তোমরা আর কি। কঠিন লাগতেছে? কেমনে কেমনে কঠিন লাগে ভাইয়া? তাহলে সহজ, এগুলো তোমার তো বেসিক প্রশ্ন, ব্যাপার না। এখন আপাতত কঠিন লাগতেছে, পরীক্ষার হলে যাওয়ার পরে সব সোজা লাগবে। আজকে পড়ে নাও, মনে করো যে এ পর্যন্ত কোনো কিছু পড়োই নাই, কোনো সমস্যা নাই, পড়তে থাকো। হ্যাঁ, তোমরা উত্তর দিয়ে দিয়েছো। 12 নম্বরের অ্যান্সার হচ্ছে গ, এটা হচ্ছে ক্যামিলো গলগি। ক্যামিলো গলগি গলগি বডি আবিষ্কার করছিলেন। গলগি বডি, এই যে ইনি ইতালির নাগরিক। সর্বপ্রথম তিনি এটা কোথায় থেকে পাইছিলেন বলতো? বিড়াল এবং পেঁচার যে স্নায়ু আছে, স্নায়ুকোষ আছে, এই স্নায়ুকোষ থেকে সবার প্রথমে ক্যামিলো গলগি গলগি বডি আবিষ্কার করেন এবং তার নাম অনুসারে এটার নাম দেওয়া হয়েছিল গলগি বডি। ওকে, এখন দেখো যে 100টা প্রশ্ন আছে, তোমরা সারা রাত ধরে ক্লাস করবে না, 4-5 ঘন্টা ধরে ক্লাস করবে না। চেষ্টা করতেছি যে প্রশ্নগুলো আসার মতন, যে টপিকগুলো আসার মতন সেগুলো থেকে এমসিকিউ করা এবং ওই রিলেটেড ব্যাখ্যাগুলো দিয়ে দেওয়া, ঠিক আছে? তো এগুলো থেকে মেইনলি তোমার ডিপ্লোমা নার্সিং এর জন্য তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবা, ঠিক আছে? আর হতাশ হওয়ার কোনো কিছুই নাই। তোমরা যখন এই ক্লাসটা শেষ হবে এটা আমাদের ফেসবুক গ্রুপে পাবা, ফেসবুক পেজে পাবা। আর তোমার যদি মনে হয় না ফেসবুক আমি চালাবো না, ফেসবুক চালাইতে বিরক্ত লাগতেছে, আমাদের অফিসিয়াল বিব্রেনারের যেই ইউটিউব চ্যানেল আছে ওই ইউটিউব চ্যানেলে রেকর্ডেড ক্লাসটা পাবা। সো তখন তোমরা নিজের ইচ্ছা মতন যত খুশি পজ দিবা, দেখবা, নোট করবা, সমস্যা নাই, ঠিক আছে? সহজ লাগার কথা তো, খুব বেশি কঠিন লাগতেছে? আচ্ছা, কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? এগুলো কিন্তু খুবই সিলি প্রশ্ন, খুবই সিলি প্রশ্ন। তুমি ডিপ্লোমা হও বা আদার্স যাই হোক না কেন, তোমরা এগুলো ক্লাস 8-9 থেকে পড়ে আসতেছো। শোনা যাচ্ছে না? হ্যাঁ, এত ইজি প্রশ্ন আসে। তোমরা যারা বলতেছো যে এত ইজি প্রশ্ন আসবে কিনা, এত ইজি প্রশ্ন আসে। ইজি প্রশ্ন 4টা থেকে 5টা ঢুকাই দিবে, বাকিগুলো একটু কঠিন হয়, ওই কঠিন গুলাতে যাচ্ছি। আর এই ইজি গুলো তোমার কাছে ইজি মনে হচ্ছে কারণ তুমি পড়াশোনা করছো, ঠিক আছে? বিগত সালের প্রশ্নগুলো একটু দেখবা, দেখবা প্রশ্ন ইজি হয়। বিএসসি নার্সিং এ চান্স পাওয়ায় যে ভুলটা করো তোমরা সেটা হচ্ছে কি জানো? যে প্রশ্নগুলো কিন্তু ইজি, কিন্তু তোমাদের স্নায়ুচাপ যেহেতু তোমরা সামলাইতে পারো না, দ্যাটস ওয়াই তোমাদের যে সহজ সহজ প্রশ্নগুলো আছে
সহজ সহজ 4টা-5টা প্রশ্ন আছে। এই 4টা-5টা প্রশ্ন তোমরা ভুল করো। ঠিক আছে? একটা কথা মনে রাখবা যে একটা সহজ প্রশ্ন যদি তুমি ভুল করো তোমার সিরিয়াল পিছাবে 10,000। আর কেউ পারেননি তুমিও এই প্রশ্নটা পারতিছো। তোমার আহামরি যে সিরিয়াল লাগাবে তা না। সহজ প্রশ্ন যেটা সবাই পারতেছে তুমি পারতেছো না। ঠিক আছে? বাট তুমি ভুল করছো মানে তোমার সিরিয়াল পিছিয়ে যাবে। তো আমি চেষ্টা করতেছি সহজ জিনিসগুলাই যেন ভুল না হয়। কারণ এটা অনেক বড় ইমপ্যাক্ট ফেলে আরকি। ঠিক আছে? আচ্ছা দেখো কোষের মস্তিষ্ক বলা হয় কোনটাকে? নিউক্লিয়াসকে বলা হয়। ঠিক আছে? কারণ আমরা এগুলো দেখছি। কোনটাকে কি বলা হয় এগুলো আমরা আগে দেখছি। আসো নিউক্লিয়াস সম্পর্কিত কিছু কথাবার্তা দেখে নিই। নিউক্লিয়াস সবার প্রথমে আবিষ্কার করেছিল কে বলতো? রবার্ট ব্রাউন। ঠিক আছে? রবার্ট ব্রাউন সবার প্রথমে নিউক্লিয়াস আবিষ্কার করছিলেন এবং নিউক্লিয়াসের যদি তুমি একটা কোষের দিকে তাকিয়ে দেখো, মনে করো যে একটা কোষ, এই একটা কোষের মধ্যে সবচাইতে বড় জায়গাটা ঘিরে থাকে হচ্ছে তোমার কে? নিউক্লিয়াস। ঠিক আছে? যেহেতু নিউক্লিয়াস সবচাইতে বড় জায়গাটা ঘিরে থাকে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় কি কোষের কেন্দ্রিকা বা আদার্স জৈবিক কাজকর্মগুলো কিন্তু এখান থেকে নিয়ন্ত্রিত হয়। এর জন্য এটাকে বলা হয় কোষের মস্তিষ্ক বা কেন্দ্রিকা। আর এই যে জায়গাটা আছে এই জায়গাটা টোটালে কতটুক? 90%। ঠিক আছে? 90% জায়গা জুড়ে থাকে একটা কোষে। শুক্রাণুর ক্ষেত্রে আলাদা। শুক্রাণুর ক্ষেত্রে তোমার মস্তিষ্কে সবকিছু থাকে আর। আচ্ছা, এখন দেখো জলজ উদ্ভিদের বড়, বড় বায়ুকুঠিরযুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয়? তোমরা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এই ৩টা জিনিস খুব ভালো মতন পড়ছো। ঠিক আছে? বাট প্যারেনকাইমা এই জিনিসটাকে বা আদার্স যেগুলো আছে এগুলাকে তোমরা একটু স্কিপ করে চলে গেছো। ঠিক আছে? তাহলে এখন দেখো প্যারেনকাইমা কোষের মধ্যে বায়ুকুঠুরি থাকবে। ঠিক আছে? মানে ফাঁপা থাকবে, একটু ভিতরের দিকে ফাঁপা থাকবে। যেমন তুমি কচুর গাছ যদি দেখো, কচুর গাছের কাণ্ড যদি দেখো দেখবা যে চাপ দিলে হাতটা ঢুকে চলে যায় বা হাতটা বসে যায়। কারণ ওই জায়গায় একটু ফাঁকা, ফাঁকা অবস্থায় থাকে। ঠিক আছে? তো ওখানে কি থাকে? এরেনকাইমা টিস্যু থাকে। তো উত্তর হবে কি? এরেনকাইমা। এই যে দেখো প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয় কোনটি? ৩টা বৈশিষ্ট্য আছে আর একটা বৈশিষ্ট্য নয়। সো তোমরা এরকম কইরো না যে যেটা নয় শুধুমাত্র ওইটা পইড়া রাইখা দিচ্ছ। এই ধরনের প্রশ্ন যেগুলো আছে ৩টা সঠিক উত্তর আছে তো, তাই না? তো ওই ৩টা সঠিক জিনিসটা তোমরা একটু মনে রাখবা। আর যেটা নাই সেটা তো নাই। এখন দেখো উত্তর কোনটা হবে? পরিপক্ক কোষ মৃত। এটা প্যারেনকাইমার বৈশিষ্ট্য নয়। ঠিক আছে? এটা দেখো এটার যে প্রধান প্রধান কিছু বৈশিষ্ট্য আছে, প্রধান বৈশিষ্ট্যগুলো কি? এরা জীবিত অবস্থায় থাকে, মৃত হয় না। প্যারেনকাইমা যে টিস্যুগুলো আছে এগুলা মৃত হয় না, এগুলা জীবিত অবস্থায় থাকবে। তারপরে দেখো সমবেশীয়, অর্থাৎ এগুলো সবগুলোই সমান থাকে। ঠিক আছে? একটার থেকে আরেকটা যদি দেখো সবগুলা সমান আকৃতির থাকে। তারপর দেখো প্রোটোপ্লাজম পূর্ণ। প্রোটোপ্লাজম যদি জীবিত থাকে তখনই ওই প্রাণীটাকে বা ওই জীবটাকে জীবিত বলা হয়। প্রোটোপ্লাজম যদি মৃত হয় তাহলে সেটা মৃত হয়। বোঝা গেছে? সো এখানে প্রোটোপ্লাজম থাকে, প্রোটোপ্লাজমটা জীবিত থাকে, নিউক্লিয়াস বিহীন, এখানে নিউক্লিয়াস থাকবে না। যে প্রাচীরটা পাওয়া যায়, কোষ প্রাচীরটা পাওয়া যায় এটা হচ্ছে তোমার একটু পুরু থাকে, ফাঁকা জায়গা নাই এবং লিগনিনযুক্ত খাটো হয়ে থাকে। এগুলা যদিও না পড়ো ভাই, এই ২টা জিনিস একটু ভালো করে পড়ে রাখো। এটা হয়তো বা তোমাদের কাছে একটু ডিপ্লোমা নার্সিং এর জন্য একটু কঠিন লাগতে পারে, বাট উপরের ২টা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি? নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি? সহজ এটা। এটা তোমার প্রশ্ন আসছিল ২০১৭-১৮ সেশনের প্রশ্নতে আসছিল সম্ভবত। ১৭-১৮ সেশন যে নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি? কোনটা হবে? সিবনল। ঠিক আছে? এই যে দেখো নিউক্লিয়াসবিহীন কোষ হচ্ছে সিবনল। এখন দেখো ফ্লোয়েম। আমরা যদি দেখি যে সিবনল এটা কার মধ্যে পড়তিছে? ফ্লোয়েমের মধ্যে পড়তিছে। কারণ আমরা জানি পরিবহন টিস্যু ২টা। ঠিক আছে? পরিবহন টিস্যু। পরিবহন টিস্যু কয়টা? ২টা। একটা হচ্ছে জাইলেম, জাইলেম আরেকটা হচ্ছে কি? ফ্লোয়েম। ঠিক আছে? জাইলেম এবং ফ্লোয়েম। তাহলে এদের মধ্যে থেকে আমরা যদি ফ্লোয়েম দেখি, ফ্লোয়েমে থাকে হচ্ছে ৪ ধরনের কোষ। একটা হচ্ছে সঙ্গী কোষ, সিবনল, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং হচ্ছে ফ্লোয়েম ফাইবার। ৪ ধরনের কোষ থাকে। প্রশ্ন এভাবেও আসতে পারে, নিচের কোনটি ফ্লোয়েমের কোষ নয় বা নিচের কোনটি ফ্লোয়েমের কোষ। ঠিক আছে? এই ধরনের প্রশ্ন আসতে পারে। ৪টা জিনিস খুব সুন্দর করে মনে রাখতে হবে।
তারপরে আসে হচ্ছে ডিএনএ তে থাকে না কোনটি। তাহলে দেখো ডিএনএ তে কোন বেসটা বা কোন নাইট্রোজেন বেসটা থাকে না, এখানে এটাই প্রশ্ন করা হয়েছে। একটা জিনিস মনে রাখবা, উত্তরটা আমরা পরে দেখতেছি, ব্যাখ্যাটা দেখে নি। সেটা হচ্ছে কি, মনে রাখবা আমি তুমি নাইট্রোজেন বেস, আমি তুমি গরু ছাগল, ঠিক আছে, আমরা সবাই গরু ছাগল। এ ফর আমি, টি ফর তুমি, ঠিক আছে, তুমি দে টি। এখন কথা হইলো দেখো এখানে হাইড্রোজেন বন্ডটা কোনটা হবে, আমি আর তুমি কয়জন আছি, দুইজন। আমি তুমি যদি একসাথে থাকি তাহলে আমাদের আর কাউকে দরকার নাই, মনে করো গাছতলাতে বাইচা থাকা যাবে, ঠিক আছে। তো এই যে আমি তুমি দুইটা, ঠিক আছে, গরু ছাগল এগুলো তো থার্ড পারসন, জি সি, ঠিক আছে, কোনটার সাথে কোন বন্ড থাকে তোমরা উল্টা পাল্টা করে দাও, এটি এর সাথে 3টা বন্ড দিয়ে দাও মাঝে মাঝে, এই ভুলগুলো করা যাবে না, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের কি কি আছে, এই যে দেখো অ্যাডেনিন, এই যে অ্যাডেনিন আছে, তারপরে থায়ামিন, থায়ামিন এখানে দেওয়া নাই, তারপরে দেখো গুয়ানিন এবং হচ্ছে কি সাইটোসিন আছে, থাকলো নাকি ইউরাসিল। তাহলে এটাই মেইনলি উত্তর, ঠিক আছে, মেইনলি উত্তর হচ্ছে তোমার কোনটা হবে, ইউরাসিল। এই শর্টকাটটা মনে রাখতে হবে, আমি তুমি গরু ছাগল, তাহলে তোমার নাইট্রোজেন বেস ক্লিয়ার। ওকে, এই যে দেখো উত্তর ইউরাসিল। এবং ডিএনএ তে অ্যাডেনিন, থায়ামিন এগুলো হচ্ছে ডাবল বন্ড, গুয়ানিন সাইটোসিন এগুলো আমি পড়াই দিয়েছি তোমাদের এখানে। আরএনএ এর ক্ষেত্রে শুধুমাত্র ব্যতিক্রমটা হয় কি, যে এর সাথে আমি তুমি ছিলাম এতক্ষণ, এবার হচ্ছে একটু ইংলিশ হয়ে যাবে, আমি ইউ, ঠিক আছে। আরএনএ এর ক্ষেত্রে কি হবে বলতো, আরএনএ এর ক্ষেত্রে ইউরাসিল চলে আসবে, ঠিক আছে। উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য কোনটি, অর্থাৎ কোনটি উদ্ভিদে থাকে প্রাণীতে থাকে না, ঠিক আছে। তো প্রাণীর ক্ষেত্রে তুমি সেন্ট্রিওল দেখবা, এটা শুধুমাত্র প্রাণী কোষেই থাকে, ঠিক আছে, বেশি পরিমাণে প্রাণী কোষে থাকে, ইদানিং মাঝে মাঝে বিভিন্ন উদ্ভিদ কোষে পাওয়া যাচ্ছে, রেয়ার। তারপরে দেখো মাইটোকন্ড্রিয়া প্রাণী কোষে থাকবে, রাইবোজোম নির্লজ্জ, আগেই বলছিলাম সব জায়গাতে আছে এই বেটা। তাহলে হচ্ছে তোমার কোনটা থাকে না, কোষ প্রাচীর, ঠিক আছে, কোষ প্রাচীর। আচ্ছা এগুলা কাটে দিতে, এটা হবে উত্তর, ঠিক আছে, কোষ প্রাচীর। এই যে দেখো সঠিক উত্তর কোষ প্রাচীর। কিছু ব্যাখ্যা দেখে নি। কোষ প্রাচীর উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকবে না। আর সেন্ট্রিওল এটা হচ্ছে প্রাণী কোষে থাকে শুধুমাত্র, অন্য কোথাও থাকে না, মনে রাখতে হবে দুইটা জিনিস। ওকে, টিউমার সংক্রান্ত চর্চাকে বা আলোচনাকে কি বলা হয়, টিউমারোলজি। প্রথমবারে দেখে আসার পরে তো টিউমারোলজি মাইরা দিয়ে চলে আসবা। ভাইয়া দেখো তোমাদের জন্য একটা মনে করো যে খুব ইম্পর্টেন্ট কথা, প্রশ্ন 2বার পড়বা, প্রশ্নটা 2বার পড়বা, অ্যান্সারগুলো অন্তত ঘ পর্যন্ত তাকায়ও, ঠিক আছে। এই ক নাম্বারে অ্যান্সার একটা ভালো লাগতেছে তুমি মাইরা দিয়ে চলে আসলা ভাইয়া, রানিং এর উপরে তোমার -1 হয়ে যাবে, বুঝা গেছে। দ্যাটস ওয়াই একটু ঘ পর্যন্ত তাকাইতে হবে। এখন দেখো টিউমার সংক্রান্ত আলোচনাকে টিউমারোলজি বলা হয় না, এই ক নাম্বারে এই ধরনের উল্টাপাল্টা অপশন দিয়ে তোমাকে কনফিউজ করে দিবে। তো ক নাম্বারের উপর একটু কম বিশ্বাস করবা। সঠিক উত্তর হবে কি বলতো, অনকোলজি। টিউমার নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় অনকোলজি। এখন দেখো টিউমার নিয়ে আলোচনা করেছে অনকোলজি, টিউমার সৃষ্টি হয় অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন কি সংখ্যা বৃদ্ধি করে কোষের, কিন্তু একটা জায়গায় যখন অনিয়ন্ত্রিত মাইটোসিস হবে, অর্থাৎ সেখানে বারবার লাগামহীন ভাবে কোষ বিভাজনটা চলতে থাকে, তারপরে সেটা একটা কিসের মতন হয়, সিস্টের মতন তৈরি হয়, বা একটা তোমার কি এটাকে কি বলা হয়, গোটা হয়ে যায়, যাই বলো না কেন, আমার রাজশাহীর ভাষায় বলা হয় যে গোটা হয়ে যায়, হ্যাঁ, তারপরে ওই জায়গাটা একটু ফুলে যায়। ওকে, এটাকে বলা হয় টিউমার। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, সহজ প্রশ্ন কিন্তু ভাই মারাত্মক ইম্পর্টেন্ট। এটা তোমার শুধুমাত্র নার্সিং এ না, যারা মেডিকেলের পোলাপাইন বলো বা ঢাকা ভার্সিটিতে যারা অ্যাডমিশন দিচ্ছে তারাও কিন্তু এই প্রশ্নগুলো পারে বা এই প্রশ্নগুলো পড়ে থাকে। তো কিছু কিছু জিনিস আছে যেগুলা তোমার পড়তে হবে। এই যে ইমরোজ শান্ত আমি হলে এ দিতাম, হ্যাঁ দেখতে ভালো লাগতো দিয়ে চলে আসতা, দেখতে ভালো লাগলে এমসিকিউ দাগানো যাবে না, বোঝা গেছে, চকচক করিলেই শোনা হয় না। আচ্ছা দেখো কোষ বিভাজনের কোন পর্যায়ে বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো আসে, কোনটা আসে বলো তো, মেটাফেজ। সঠিক উত্তর হচ্ছে মেটাফেজ। এই যে দেখো সঠিক উত্তর মেটাফেজ। আর এখানে কিছু মেটাফেজের বৈশিষ্ট্য আছে, আমি 2টা পর্বের নাম একটু ভালো করে বলে দিই। দেখো
মেটাফেজ অ্যানাফেজ এই দুইটার গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, এই দুইটা খুব ভালো মতন পড়তে হবে। ওকে, খুব ভালো মতন পড়তে হবে মেটাফেজ অ্যানাফেজ। আর নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা কখন বিলুপ্ত হয়, কখন আবির্ভাব ঘটে, এই জিনিসটা মনে রাখতে হবে। এতটুক যদি মনে রাখতে পারো, মাইটোসিস থেকে যদি কোনো প্রশ্ন আসে তুমি 1 নাম্বার পাবা। যাই হোক, দেখো এই পর্যায়ে সবগুলো কোথায় আসতেছে, বিষুবীয় অঞ্চলে আসতেছে, এটাকে মেটাকাইনেসিস বলে, এটা তোমাদের ডিপ্লোমার জন্য দরকার নেই। এখন দেখো এই ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়, দেখতে মোটা এবং খাটো হয়। তারপরে যারা পেট ব্যাচের ছিল তাদেরকে সম্ভবত এটা আমি গল্প শুনাইছি, তাই না? একটা বোম মারার গল্প ছিল, একটা বোম মারার গল্প, একটা কোন যেন একটা মেলায় একটা মনে মনে কাল্পনিক ভাবে বোম মারছিলাম, বোম মাইরা ওই কাহিনী দিয়ে তো মোটামুটি মাইটোসিসের 5টা পর্যায়ে আছে, 5টা পর্যায়ে আমরা শেষ করছিলাম, তাই না? সো তোমরা রিমাইন্ড করো। এখন দেখো এ পর্যায়ের শেষের দিকে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়, অর্থাৎ সেন্ট্রোমিয়ার যেটা আছে সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হবে, কারণ এর মাঝখানে আছে। কারণ এর পরের ধাপে কি হয়, দুই দিকে চলে যাবে, দুইটা ক্রোমোজোম আলাদা হয়ে, ক্রোমাটিড আলাদা হয়ে দুই দিকে চলে যাবে। দ্যাটস ওয়াই মাঝখানে যে সেন্ট্রোমিয়ারটা থাকে, সেন্ট্রোমিয়ারটা ওখানে বিভাজিত হবে। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। ইম্পর্টেন্ট কথা, 3 স্টার। ওকে, আচ্ছা এখন দেখো, উদ্ভিদ এবং প্রাণীর দৈহিক গঠন ও বৃদ্ধির মূল কারণ কোনটি? এর আগে আমি মোটামুটি বলে দিয়েছি যে বারবার কোষ বিভাজন হয়ে দৈহিক বৃদ্ধি বৃদ্ধি ঘটায় আর কি, তাই না? পিওর সাকসেসে আমার ক্লাস পাও নাই কেন রে? সবারই তো পাওয়ার কথা, তাহলে তুমি হয়তো সেদিন ছিল না। আহ, পেড ব্যাচের হয়েও একটা ক্লাস পাওয়া, আচ্ছা সমস্যা নাই। আহ, তোমাদের ক্লাস নিব, তোমাদেরও ক্লাস নিব, সবার ক্লাস নিব আবার। এই মাসে ক্লাস পাবা, সমস্যা নাই, ক্লাস পাবা। আচ্ছা ওকে, আসো পড়াশোনা করি। উদ্ভিদ ও প্রাণীর দৈহিক গঠন এবং বৃদ্ধির যে মূল কারণ সেটা কি বলতো? মাইটোসিস। কারণ বৃদ্ধিতে সাহায্য করে মাইটোসিস, ঠিক আছে? বৃদ্ধির সাহায্য মাইটোসিস। আসো শর্টকাট ট্যুর দেখে নিই। এই যে এখানে দেখো মাইটোসিসের গুরুত্বগুলো একটানা দিয়ে রাখছি, দেহ গঠন, বংশবৃদ্ধি, ব্লা ব্লা ব্লা। শর্টকাটে পড়বো এটা আমরা। কি? দেবী জানে, দেবী জানে কোটি টাকার, কোটি টাকার ক্ষয়পূরণ কবে পুষাবেন? ঠিক আছে, এই শর্টকাটটা মনে রাখলে মাইটোসিসের যে গুরুত্বটা আছে গুরুত্বটা তুমি পেরে যাবা। দেবী দেহ গঠন, অর্থাৎ আমাদের যে দেহ গঠন আছে, দেহটা গঠন করে মাইটোসিস। বিতে বংশবৃদ্ধি, অনুন্নত যে জীবগুলো আছে তাদের বংশবৃদ্ধি হয় মাইটোসিস কোষ বিভাজনের ফলে। ঠিক আছে, মোটামুটি উন্নত, অর্থাৎ তোমার মানুষ না, ঠিক আছে? যেমন হাইড্রা, তারপরে হচ্ছে স্পাইরোগাইরা যেগুলো আছে, এগুলো মাইটোসিস দ্বিবিভাজনের মাধ্যমে কোষ বিভাজিত হয়। জানে, জানে দিয়ে মনে রাখবা, জননাঙ্গ তৈরি, জনন কোষ না, হ্যাঁ? জনন কোষ, ডিম্বাণু, শুক্রাণু, ওটা হচ্ছে কার ডিপার্টমেন্ট? ওটা মিওসিসের ডিপার্টমেন্ট, ঠিক আছে? জননাঙ্গ তৈরি করে। তারপরে কোটি, ক্রোমোজোম সমতা, ক্রোমোজোম সমতা। টাকার, টিউমার সৃষ্টি, একটু বেশি যদি হয়ে যায় তাহলে টিউমার সৃষ্টি হয়ে যাবে। ক্ষয়পূরণ, আমাদের দেহ কেটে গেলে কি হয়? ক্ষয়পূরণ আছে না, দেহের ক্ষয়পূরণ করে। কবে দিয়ে কিচ্ছু নাই, পুষাবেন। এটা মনে রাখবা হচ্ছে তোমরা, পুষাবেন, এটা দিয়ে মনে রাখবা কি? পুনরুৎপাদন। কলার গাছ কাইটা যদি ফেলাও, কাইটা ফেলানোর পরও দেখবা ওখান থেকে নতুন করে আবার গাছ তৈরি হচ্ছে, ঠিক আছে? ওইটা হচ্ছে তোমার পুনরুৎপাদন। শর্টকাট, শর্টকাটের বিকল্প নাই, ভালো কিছু করতে হলে শর্টকাটের বিকল্প নাই। আর এই যে হ্যান্ড নোট সাবমিট করার পরে যার হ্যান্ড নোট ভালো হবে আর কি, তাকে গিফট দেওয়া হবে, বস্তা ভর্তি গিফট, একটা ট্রাক পাঠাই দেবো তোমার বাসায়, সমস্যা নাই, গিফটের ট্রাক চলে যাবে। ক্রোমোজোমে সর্বাধিক খাটো মোটা হয় কোন ধাপে? আগেই কিন্তু আমরা ব্যাখ্যাতে পড়ছি, ঠিক আছে? এটা বলো তো তোমরা।
ম্যারাথন ক্লাস নিব? হ্যাঁ, বিএসসির জন্য এরকম ক্লাস আছে, এই সপ্তাহে আছে। ওয়েট করো, পেয়ে যাবা, আমার ক্লাসই পাবা, সমস্যা নাই। এখন দেখো, ক্রোমোজোম সর্বাধিক খাটো ও মোটা হয় কোন ধাপে বলো তো? মেটাফেজ। একটু আগে এই ব্যাখ্যাটা আমরা দেখে আসছি, ঠিক আছে? মেটাফেজ। এই যে এখানে আর কিছু বৈশিষ্ট্য, আমরা আলাদা কিছু বৈশিষ্ট্য দিয়ে রাখছি। দেখো, প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায়, বিকর্ষণ শুরু হয়। বিকর্ষণ শুরু হয় বলেই এই যে কিভাবে থাকে, এখানে ক্রোমোজোম গুলা এভাবে থাকে না, এই দুইটার মধ্যে বিকর্ষণ একসাথে থাকতে যাচ্ছে না, কিন্তু দুইজনে তো এটার সাথে লেগে আছে, এটাকে ভাগ করবে, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারকে ভাগ করে এই বেটা আলাদা দিক চলে যাবে, এই বেটা আলাদা দিক চলে যাবে, অর্থাৎ সেন্ট্রোমিয়ার কি হয়? বিভাজিত হয়। এভাবে সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হয়, ঠিক আছে? আচ্ছা, কোন বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়? মিয়োসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। এখন বলো তো ভাইয়া, এই ধরনের প্রশ্নগুলো দেওয়ার কারণ কি? ডিরেক্ট এই প্রশ্নগুলো তুলে দেয়। নিজের মাইটোসিসকে কোন কোষ বিভাজন বলা হয়, অ্যামাইটোসিসকে কোন কোষ বিভাজন বলা হয়, ঠিক আছে? আর তোমরা একটু, তোমরা দেখতেছো প্রায় 300 জনের মতন, ঠিক আছে? সবাই মিলে কমেন্ট করলে তো মনে করো যে এতক্ষণ আমার পিসি হ্যাং করে যাওয়ার কথা ছিল। আচ্ছা, দেখো, হ্রাসমূলক বিভাজন বলা হয়ে থাকে হচ্ছে মিয়োসিসকে, অন্যান্য গুলাকে কি বলা হয়? মিয়োসিসে, এটা ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? 2বার। ক্রোমোজোম বিভাজিত হয় 1বার। একটা জিনিস মনে রাখবা, বিভাজন এমনিতে শুনতে কম কম মনে হয়, কমিয়ে দেওয়া বোঝায়, কিন্তু যদি বলা হয় কোষ বিভাজন, তাহলে সেখানে সংখ্যা বৃদ্ধির কথা বলবে, ঠিক আছে? সো এখানে কি বলতিছে? নিউক্লিয়াস বিভাজন হয়, বিভাজন হয়েছে, সংখ্যা বৃদ্ধি হয়েছে, নিউক্লিয়াস সংখ্যা বৃদ্ধি হয়েছে, কিন্তু ক্রোমোজোমের ক্ষেত্রে কি সংখ্যা তো আর বৃদ্ধি হয় নাই, তাহলে সংখ্যা কি হয়েছে? অর্ধেক হয়ে গেল না? যেহেতু এখানে অর্ধেক হয়ে গেছে, ক্রোমোজোম সংখ্যা কমে গেছে, দ্যাটস ওয়াই এটাকে কি বলা হয়? হ্রাসমূলক কোষ বিভাজন। ইম্পর্টেন্ট, দুইটা নিচে দাগ যে দেয়া রাখছি ভাইয়া, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। মিয়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়, ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়, এখান থেকে আরো 2-3টা প্রশ্ন বাইর করা যাবে, ঠিক আছে? বা অর্ধেক হয়ে যায়, ক্রোমোজোম সংখ্যা কি হয়? অর্ধেক হয়ে যায়, এর জন্য এটাকে কি বলা হয়? মিয়োসিস কোষ বিভাজন। মনে রাখতে হবে এভাবে করে, একটা এমসিকিউ শেষ হইলে সেখান থেকে 3-4টা ডালপালা বাইর করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি একটাই প্রশ্নে হয়, এবং তোমাদের মেধার ভিত্তিতে সিলেকশন করে, ঠিক আছে? ওকে, এখন দেখো, সাইটোকাইনেসিস এর অর্থ কি? এগুলো আমরা দেখবো না, এগুলো পরে। তোমরা যারা অ্যান্সার করবা করো, এটার আমরা ব্যাখ্যাটা সুন্দর করে দেখে নিই, দেখো, হ্যাঁ? Okay. আচ্ছা, উত্তর এখানে দেখবো। দেখো, দুইটা কথা আছে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস, ঠিক আছে? ক্যারিও মানে নিউক্লিয়াস, মুখস্থ করবা কেন, শব্দার্থ মনে রাখলে হবে। নিউক্লিয়াস, জীববিজ্ঞানের ভাষায় কোনো জায়গায় যদি কাইনেসিস থাকে, মানে ওটা বিভাজন, সংশ্লেষণ, ভাঙ্গে ফেলা, বুঝা গেছে? তাহলে এটাকে কি বলা হয়? বিভাজন, ঠিক আছে? তাহলে দেখো, নিউক্লিয়াসের যে বিভাজনটা, সেটাকে আমরা কি বলতেছি? ক্যারিও কাইনেসিস। সাইটোকাইনেসিস, সেল বা সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের যে বিভাজনটা আছে সেটাকে আমরা কি বলি? সাইটোকাইনেসিস। তাহলে দেখো, সাইটোকাইনেসিস দন্তাস্ব, সাইটোপ্লাজমের দন্তাস্ব, ঠিক আছে? সাইটোপ্লাজমের কি থাকতেছে? দন্তাস্ব আকার রস্যই, এই যে দেখো, এভাবে মারা দিয়ে চলে আসবা, সাই 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 করে উত্তর হবে, ঠিক আছে? আর নিউক্লিয়াসের বিভাজন তাহলে কি হবে? ক্যারিওকাইনেসিস। উল্টা পাল্টা করবা না, ঠিক আছে? অনেক উল্টা পাল্টা করে দাও, ক্যারিওকাইনেসিসের জায়গায় তোমার সাইটোপ্লাজমের বিভাজন দিয়ে দাও, দরকার নাই। সঠিক উত্তর জানলাম, ব্যাখ্যাও মোটামুটি এই যেখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, ক্রোমোজোমগুলোকে ইংলিশ বর্ণমালার VLJI অক্ষরের মতন দেখায় কেন? ঠিক আছে? বা মাইটোসিসের কোন পর্যায়ে, ঠিক কেন তো না, পর্যায়ে কোনটাতে হয়? অ্যানাফেজ দশায়। ব্যাখ্যাটা দেখো, কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এর আগের যে পর্যায়টা ছিল সেটা হচ্ছে তোমার কি? মেটাফেজ। মেটাফেজে সবগুলো কোথায় ছিল? বিষুবীয় অঞ্চলে ছিল। এরপরে বিষুবীয় অঞ্চল থেকে আস্তে আস্তে কি করতেছে? এরা মেরুর দিকে চলে যায়, ঠিক আছে? এই যে দেখো, এই যে মাঝখানে ছিল, এখন এরা কি করতেছে? মেরুমুখী চলে যাচ্ছে, অর্থাৎ
এই দুই সাইডের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে, বোঝা গেছে? এই যে মেরুমুখী চলন শুরু হচ্ছে। তারপর দেখো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এগুলাকে দেখতে ভি এল জি এর মতো লাগে। ভি এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক আকৃতিকে বলা হয়। তারপরে এল কে বলা হয় থাকে হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, জে কে বলা হয় অ্যাক্টোসেন্ট্রিক, আই কে বলা হয় টেলোসেন্ট্রিক। প্রশ্ন আসতে পারে ভি দিয়ে বুঝাবে বা বলে দিবে মেটাসেন্ট্রিক এটার আকৃতি কোনটা, অ্যাক্রোসেন্ট্রিকের আকৃতি কোনটা, এভাবে প্রশ্নগুলো আসতে পারে। ঠিক আছে? সবাই এত পারে কেমনে? পারে ভাই, এগুলো পড়ছে, পড়াশোনা করলেই সম্ভব, করতে হবে, পড়লে সব সম্ভব। নিচের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে? পড়াই দিয়েছি আগে। ঠিক আছে? সম্পূর্ণ বিলুপ্ত ঘটে আগে পড়াইছি। মেটাফেজ। ঠিক আছে? মেটাফেজে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণরূপে বিলুপ্ত ঘটে। এখানে আমি মোটামুটি তোমাদের ব্যাখ্যা দিয়ে দিয়েছি। কোনটিকে ইকুয়েশনাল কোষ বিভাজন বলা হয়? আমরা মিয়োসিস দেখলাম কি হ্রাসমূলক কোষ বিভাজন, ইকুয়েশনাল বা সমবিভাজন, সমবিভাজন বা সমীকরণিক বিভাজন। সমীকরণিক বিভাজন কাকে বলা হয়ে থাকে? মাইটোসিসকে বলা হয়ে থাকে। ঠিক আছে? মনে রাখতে হবে মাইটোসিসকে বলা হয়ে থাকে। তাহলে এখন দেখো সঠিক উত্তর দেখো মাইটোসিস। এবং অ্যামাইটোসিসকে কি বলা হয়? প্রত্যহ কোষ বিভাজন। মাইটোসিসকে বলা হয় সমীকরণিক ইকুয়েশনাল বিভাজন, মিয়োসিসকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। এগুলো মনে রাখতে হবে, উল্টাপাল্টা করা যাবে না। আচ্ছা, গ্যামিট সৃষ্টির সময় জনন মাতৃকোষ কোষে কোন বিভাজন ঘটে? কোনটা ঘটে? মিয়োসিস বিভাজন ঘটে। ঠিক আছে? এটা আমরা একটু ব্যাখ্যাটা দেখবো, ওর জন্য একটু তাড়াতাড়ি দেখে নেব। হ্যাঁ, ব্যাখ্যাটা দেখবো। মিয়োসিসের গুরুত্ব দেখো, যেটা কি কি কাজ করে। সো মিয়োসিসের গুরুত্ব আমাদের একটু দেখতে হবে। এই গুরুত্বটা আমরা শর্টকাটে দেখবো। মিয়োসিসের গুরুত্ব আমরা শর্টকাটে দেখবো। অভি, এবার অভি একটু চালাক, বুঝছো? অভি বৈশাখী নামের এক বেডিরে পছন্দ করে। ঠিক আছে? বৈশাখীকে পছন্দ করে, বৈশাখীর জন্য মায়ের কাছে যাবে। বৈশাখীর জন্য মায়ের কাছে গেল। বৈশাখের মাকে পটাতে গেছে আর কি। ঠিক আছে? বেডিরে পটায় কি করবে? অভিব্যক্তি। অভিব্যক্তি এটাতে ভূমিকা রাখে হচ্ছে তোমার মিয়োসিস। বৈশাখী বৈচিত্র্য তৈরি করে। ঠিক আছে? বৈচিত্র্য সৃষ্টি করবে। জনন কোষ সৃষ্টি করবে। জনন কোষ কোনগুলা রে? ডিম্বাণু এবং শুক্রাণু। মায়ের ভদ্রলোক মেন্ডেল ছিল, মেন্ডেলের যে সূত্রগুলা ছিল, মেন্ডেলের সূত্রগুলা কি করবে? বজায় রাখবে। কাছে ক্রোমোজোম ধ্রুব রাখবে, কারণ আমাদের ক্রোমোজোম কিন্তু 23 জোড়া ফিক্সড। ঠিক আছে? আমাদের ক্রোমোজোম কিন্তু 23 জোড়া ফিক্সড। এটা যেন চেঞ্জ না হয়, 23 জোড়া থেকে 96 যেন না হয়ে যায়। ঠিক আছে? এই জন্যে এটাকে ধ্রুব রাখবে। গেল এই যে গ্যামেট সৃষ্টি, প্রশ্ন পাইছো না? গ্যামেট সৃষ্টি, গ্যামেট সৃষ্টি। হেডফোন লাগাও সবাই। আরে না, হেডফোন লাগানো ক্লাস এটা হইছে। দেখো নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনগুলা? যেগুলা বেশি বেশি দরকার। ঠিক আছে? বেশি বেশি দরকার সেগুলাকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আর মাইক্রো একটু কম হইলেও হয় আর কি, না হইলেও হয়, মরে যাবা না। ঠিক আছে? তাহলে এখন দেখো নিচের কোনটি উদ্ভিদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট? শর্টকাট আছে, শর্টকাট দিয়ে মনে রাখতে হবে। সঠিক উত্তরটা আমরা দেখে নিই। ফসফরাস। ঠিক আছে? যারা ফসফরাস অ্যান্সার করছো তাদের অ্যান্সার অবশ্যই ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, এটা এখন আমরা শর্টকাটে দেখবো। সেটা হচ্ছে কি, দেখো এগুলোতে নামগুলো দেওয়া আছে। এই যে এমজিকে ক্যাফে ফর নাইস চপস, সস্তায় একটা শর্টকাট আছে, এটা ছোটবেলা থেকে পড়তেছো, তোমরা পারবা। এমজি এটা দিয়ে মনে রাখবা হচ্ছে কি বলতো? ম্যাগনেসিয়াম। ঠিক আছে? ম্যাগনেসিয়াম। এটা দিয়ে কি মনে রাখবা? পটাশিয়াম। তারপরে হচ্ছে এখান থেকে তোমরা মনে রাখতে পারো ক্যালসিয়াম। তারপরে হচ্ছে লৌহ। এই যে তোমাদের 9-10 এর বই কিন্তু ফেরাসটা আছে। ঠিক আছে? ফেরাসটা কিন্তু 9-10 এর বই আছে, কিন্তু ইন্টারমিডিয়েটে যারা বিএসসি নার্সিং তোমরা এই ফেরাসটাকে একটু স্কিপ করবা। হ্যাঁ হ্যাঁ, বিএসসি নার্সিং ক্লাস করতে পারো, সমস্যা নেই, এগুলো আছে তো সবগুলা। বায়োলজি তো
একই, বায়োলজি বা বিজ্ঞান, ঠিক আছে, বায়োলজি একই জিনিস, তো করতে হবে। কথা লেট করে আসতেছে, সমস্যা নাই, করতে থাকো। তোমার সমস্যা যখন হয়, তোমার যদি কোনো ফিডব্যাক দিতে হয় তাহলে তুমি তখনই দিও, আমি কমেন্ট পড়ে নেবো। আমি তোমাদের কমেন্ট প্রত্যেকটাই দেখতেছি, তারপর একটা কমেন্ট যাচ্ছে, ঠিক আছে, সমস্যা নাই, তোমরা কমেন্ট করো, আমি দেখতেছি, যাদের অ্যান্সার ভুল হবে আমি তাদের সেটা শুধরাই দেবো। ওকে, নাইস। নাইসের কি মনে রাখবা? নাইট্রোজেন, কার্বন, তারপরে হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। এই যে দেখো ফসফরাস, আমরা এখান থেকে কমন পেয়ে গেছি ফসফরাস। তো সঠিক উত্তর কি ছিল বলো তো? ফসফরাস। আচ্ছা, তারপরে দেখো উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে? এই চ্যাপ্টারটায় প্রথমে কিছু উদ্ভিদের রোগ দেওয়া আছে, রোগগুলো তোমরা একটু কষ্ট করে পড়ে নিবা, ওগুলাই ইম্পর্টেন্ট। তো এখানে সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা বলতো নাইট্রোজেন নিয়ে যে কথাবার্তা, যে উদ্ভিদের পাতা হলদে হয়ে যাওয়ার যে এই ব্যাপারটা আছে, এটাকে আমরা কি বলি? ক্লোরোসিস বলি। আর ক্লোরোসিসটা হয়ে থাকে কিসের অভাবে? নাইট্রোজেনের অভাবে, ঠিক আছে। সঠিক উত্তর নাইট্রোজেন। আসো ব্যাখ্যা দেখি। ব্যাখ্যা হচ্ছে কি, যে নাইট্রোজেনের অভাব হলে কি হয়? ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ক্লোরোফিল যখন তৈরি হবে না, পাতার রং আর সবুজ থাকবে না, সবুজ থেকে কিছু পরিণত হবে হলুদ রঙের দিকে পরিণত হয়ে যাবে। আর এই যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলে থাকি? ক্লোরোসিস। ক্লিয়ার? আচ্ছা, নিচের কোন তথ্যটি সঠিক? দেখো নিচের কোন তথ্যটি সঠিক, এটা অনেক বড় অপশন। দেখো, দুইটি দ্রবণের ঘনত্বের পার্থক্য যত বেশি হবে অভিস্রবণ চাপ তত কম হবে। কমেন্ট করো। পটাশিয়ামের অভাব হলে পাতায় বেগুনি রং ধারণ করে। মূলের অগ্রভাগে কোষের বিভাজক অঞ্চলই খনিজ লবণ পরিশোষণ অঞ্চল হিসাবে গণ্য হয়, শোষণ করে। আর এখানে কি বলছে? সবার শ্বসনে গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে ক্ষয় অণু কার্বন ডাই অক্সাইড প্রদান করে। আসো সঠিক উত্তরটা দেখি। সঠিক উত্তর হবে হচ্ছে পরিশোষণ অঞ্চল, অর্থাৎ মূলের অগ্রভাগের যে কোষটা আছে, কোষটা দিয়ে এরা পরিশোষণ করে। মনে রাখবা, ক্রোমোজোমের মৃত্যু পর্যায়টা কি লাগবে না? প্রোমেটাফেজ লাগবে না কেন? লাগবে। প্রোমেটাফেজ পড়বা, সবই পড়বা, ঠিক আছে, সবই পড়বা। ইম্পর্টেন্ট জিনিসগুলোর কথা বলতেছি আমি, ঠিক আছে, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট জিনিসগুলোর কথা বলতেছি। ওকে, পড়তে হবে তো সবই। শেষ মুহূর্তে এসে ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু বেশি দেখতে হয় আর কি। দেখো, আমরা যখন উদ্ভিদে খাদ্য দেখি, এরা গ্রহণ করে কি? এটা এটা এগুলো কি গ্রহণ করে? এগুলো গ্রহণ করে? এভাবে পুরোপুরি খাইতে পারে না, এদের দাঁত নাই, তোমাদের মতন রাক্ষস না যারা চাবিয়ে চাবিয়ে খাবে। এরা হচ্ছে শোষণ করে নিবে। শোষণ করে কি হিসাবে? আয়ন হিসাবে। এগুলোকে আয়নে পরিণত করে শোষণ করবে, ডিরেক্ট খায় না, তোমাদের মতন সর্বভোগ না এরা, ঠিক আছে। লেন্টিকুলার প্রচ্ছেদন উদ্ভিদের কোন অংশে হয়? লেন্টিকুলার প্রচ্ছেদন কয় প্রকার? 3 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে লেন্টিকুলার, একটা হচ্ছে পত্ররন্ধ্রীয়, আর আরেকটা হচ্ছে তোমার কিউটিকুলার, ঠিক আছে। কোনটার মাধ্যমে হয়? হয় হচ্ছে তোমার কাণ্ডের মাধ্যমে, ঠিক আছে। কাণ্ডের মাধ্যমে হয়ে থাকে লেন্টিকুলার প্রচ্ছেদন। দেখো, এই যে 3 প্রকার প্রচ্ছেদন, পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, পত্ররন্ধ্র প্রচ্ছেদনে কি হয়? অতিরিক্ত যে পানিটা আছে, এই পানিটা পত্ররন্ধ্রের মাধ্যমে বাইর হয়ে চলে যায়। এটা তোমার কতটুক? 95 থেকে 98% প্রচ্ছেদনের 95 থেকে 98% পরে হচ্ছে তোমার পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, পত্ররন্ধ্রের মাধ্যমে। কিউটিকুলার প্রচ্ছেদন, এটা হয়ে থাকে হচ্ছে তোমার 3 থেকে 5%, অর্থাৎ কিউটিকলের মাধ্যমে হয়ে থাকে। এবং লেন্টিকুলার অর্থাৎ বাকলের মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে। তো এটাকে বলা হয় লেন্টিকুলার প্রচ্ছেদন। এটা হয়ে থাকে কতটুক? 1%, ঠিক আছে। পার্সেন্টেজ গুলো মনে রাখতে হবে, পার্সেন্টেজ গুলো এখানে দেওয়া নাই, বাট দিয়ে দিলাম, হ্যাঁ, তোমরা এটা একটু করে নিবা। আচ্ছা, C4, এই যে সি ফোর গতিচক্রে বা গতিপথে প্রথম স্থায়ী পদার্থ হলো কোনটা? এই যে তোমার ক্রিবস চক্র, হ্যাসলেস চক্র, অনেক কিছু দেওয়া আছে, দরকার নাই ভাইয়া, এগুলার স্টেপ বাই স্টেপ ফলো করার দরকার নাই। এটা হচ্ছে তোমার বিএসসি নার্সিং এর জন্য ভাইয়া। এগুলো থেকে শুধুমাত্র মনে রাখবা প্রথম উৎপাদিত পদার্থটা কোনটা? কি হয় বলতো? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, ঠিক আছে, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এইটা হচ্ছে তোমার তৈরি হয় C4 হ্যাসক্লেসে, ঠিক আছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই যে এখানে দুইটা দিয়ে দিয়েছি, এই দুটো ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট।
C4 গতিপথে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এবং C3 অর্থাৎ তোমার ক্রেবস চক্রে প্রথম যেই পদার্থটা তৈরি হয় সেটাকে বলা হয় ট্রিফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3PGA শর্টকাটে বা শর্টে এটা বলা হয়ে থাকে। ঠিক আছে, ওকে। দেখো বায়োলজিক্যাল কয়েনের মানে কি, বায়োলজিক্যাল মানে হচ্ছে জৈব, কয়েন মানে হচ্ছে কি মুদ্রা। ঠিক আছে, জৈব মুদ্রা। জৈব মুদ্রা কোনটাকে বলা হয়? এটিপি। এটিপি কে জৈব মুদ্রা বলা হয়। সো বায়োলজিক্যাল কয়েন কোনটাকে বলা হয়? জৈব মুদ্রাকে বায়োলজিক্যাল কয়েন বলা হয়। ঠিক আছে, এখন দেখো তোমাদের এখানে ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে এটিপি কে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলে। এখানে প্রশ্ন এভাবে আসতে পারে যে কোনটিকে বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা বলা হয়। ঠিক আছে, এভাবেও প্রশ্ন আসতে পারে। ওকে, হ্যাঁ পিডিএফ পাবা, পিডিএফ পাবা, কিছু নাই, পিডিএফ পাবা। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন খাদ্য তৈরি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন খাদ্য তৈরি করে? শর্করা জাতীয় খাদ্য। কিভাবে? দেখো, এরা যখন ক্লোরোফিলের উপস্থিতি থাকবে, এখানে ক্লোরোফিলের উপস্থিতিতে তোমার সূর্যালোককে কাজে লাগিয়ে এরা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। ঠিক আছে, আর এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি তোমার সালোক সংশ্লেষণ। উত্তর, সঠিক উত্তর কোনটা হবে? শর্করা হবে। আর এই যে দেখো প্লাস্টিডে ক্লোরোফিলের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। আর এখানে দেখো খাদ্য তৈরি কিন্তু তোমার হচ্ছে কোথায়? প্লাস্টিডে, তাই না? তো প্লাস্টিডে যেহেতু খাদ্য তৈরি হচ্ছে, খাদ্য তৈরি করার জায়গাকে কি বলা হয়? রান্নাঘর। তাহলে প্লাস্টিডকে কি বলা হয়? কোষের রান্নাঘর বলা হয়। ঠিক আছে, আচ্ছা, সালোক সংশ্লেষণের সময় এডিপি সৌরশক্তি গ্রহণ করে এটিপিতে পরিণত হওয়ার যেই প্রক্রিয়া, সেটাকে কি বলা হয়ে থাকে? একটু কঠিন প্রশ্ন, একটু কঠিন প্রশ্ন। সঠিক উত্তর হবে কি বলতো? ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, ফটোফসফোরাইলেশন। এখন ফটোফসফোরাইলেশন কোনটা? এই যে দেখো সালোক সংশ্লেষণের মাধ্যমে এডিপি সৌরশক্তিকে এটা গ্রহণ করবে, গ্রহণ করার পরে কি করে? এটিপিতে পরিণত করবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কারকের নাম কি? এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের এটা ইম্পর্টেন্ট। দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কারকের নাম কি বলতো? সঠিক উত্তর দেখে নাও, ব্ল্যাকম্যান। ঠিক আছে, ব্ল্যাকম্যান ইনি হচ্ছে সর্বপ্রথমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা আবিষ্কার করছিলেন। আর এখান থেকে সালোক সংশ্লেষণের যেই ব্যাখ্যাটা আছে, সালোক সংশ্লেষণ কাকে বলে, এই ব্যাখ্যাটা আমরা দিয়ে দিয়েছি। তোমরা কাইন্ডলি একটু এটা একটু দেখি। ঠিক আছে, 35 আটকায় গেছিলা? দেখো, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন খাদ্য তৈরি করে? ঠিক আছে, শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এরা হচ্ছে ক্লোরোফিলের উপস্থিতিতে সূর্যালোকের আলোর সাহায্যে রান্না বান্না করে আর কি। এই রান্না বান্না করার প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে? সালোক সংশ্লেষণ। আর এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। ঠিক আছে, এই যে এখানে দিয়ে দিয়েছি। আর এই যে যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটা হয় প্লাস্টিডের মধ্যে। দ্যাটস ওয়াই এটাকে কি বলতো? এটাকে বলা হয়ে থাকে কোষের রান্নাঘর। ওকে, তারপর দেখো সালোক সংশ্লেষণের সময় এডিপি সৌরশক্তি গ্রহণ করে এটিপিতে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলতেছিলাম? ফসফোরাইলেশন বলতেছিলাম। ঠিক আছে, এই দুইটা জিনিস তো দেখলাম। হ্যাঁ, উদ্ভিদের অভ্যন্তরীণ প্রভাবক কোনটা? দেখো এখানে বাকি যে তিনটা আছে, অক্সিজেন, তাপমাত্রা, পানি, এগুলা কিন্তু আমরা বাইরেই পাই। ঠিক আছে, উদ্ভিদের বাইরে থেকে এই জিনিসগুলো পাই। দ্যাটস ওয়াই এগুলা কি বলতো? এরা হচ্ছে তোমার আহ বহির বহির বাইরের। আচ্ছা, তো বাইরের দিকে পানি হবে না, পানি তুমি দেখতে পাচ্ছ না, পানি তুমি দেখতে পাচ্ছ। তারপর অক্সিজেন ঠিকঠাক মতন দেখতে পাচ্ছ। তাপমাত্রা তোমার বাইরে থেকে তো দেখা যাচ্ছে, কিন্তু তুমি অনুভব করতে পারবা ওগুলা। কিন্তু পটাশিয়াম এটা কিন্তু তুমি বাইরে থেকে পাচ্ছ না, এটা অভ্যন্তরীণ। ঠিক আছে, সো সঠিক উত্তর হবে হচ্ছে ঘ, অভ্যন্তরীণ প্রভাবক। এই যে বাহ্যিক প্রভাবক, আলো, তাপমাত্রা, অর্থাৎ বাইরে থেকে যেগুলা ফিল করা যায়, দেখা যায়, এই জিনিসগুলোকে আমরা কি বলে থাকি? বাহ্যিক প্রভাবক। আর অভ্যন্তরীণ প্রভাবক কোনগুলাকে বলবো? দেখতে পাচ্ছেন যে ক্লোরোফিল ওভাবে দেখা যায় না, পাতার বয়স, সংখ্যা, এগুলা ভিতরে অভ্যন্তরীণ প্রভাবক। সো এই জিনিসগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, সালোক সংশ্লেষণের জন্য অপটিমাম টেম্পারেচার কত হয়, কত ডিগ্রি সেলসিয়াস হয়? 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালোক সংশ্লেষণের পরিমাণ সবচাইতে ভালো হয়। ঠিক আছে, এই যে এখানে দিয়ে দেওয়া হয়েছে আর কি, হ্যাঁ। এর যদি কম হয় বা বেশি হয়, তখন সালোক সংশ্লেষণের হারটা কমে যাবে।
ওকে, তারপরে আসে হচ্ছে গ্লাইকোলাইসিসে বিক্রিয়াগুলো কোষের ঘটে। ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা, ক্রেবস চক্র বা আদার্স যে চক্র, ফসফোরাইলেশন চক্র টক্র যা কিছু আছে, এগুলো সবগুলো মাইটোকন্ড্রিয়ায় সংগঠিত। কিন্তু গ্লাইকোলাইসিস এইটা কোথায় হয় বলতো? সাইটোপ্লাজমে হয়। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা একটু বাকিগুলো মোটামুটি যা পাবা সবগুলো মাইটোকন্ড্রিয়া মারা দিয়ে চলে আসবা, কোনো সমস্যা নাই। জাস্ট এখান থেকে এই যে সাইটোপ্লাজমের ক্ষেত্রে আমরা দিব তোমার গ্লাইকোলাইসিস। ওকে, এই যে সাইটোপ্লাজমের কাজ, শারীরবৃত্তীয় কাজে সাহায্য করবে। তারপরে হচ্ছে কোষের গঠন ঠিক রাখবে এবং বিভিন্ন কোষের যে অঙ্গাণুগুলো আছে মাইটোকন্ড্রিয়া, তারপরে রাইবোজোম, লাইসোজোম, গলগি বডি সবগুলা ধারণ করে। ঠিক আছে, আস্তে আস্তে আবার জয়েন করো, তোমরা আস্তে আস্তে আবার জয়েন করো। ঠিক আছে, আচ্ছা দেখো, মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে খাঁজকে কি বলা হয়ে থাকে? মাইটোকন্ড্রিয়ার যে খাঁজটা আছে এই খাঁজগুলাকে কি বলা হয়ে থাকে? ক্রিস্টি। দেখো এখানে আমরা একটা শর্টকাটে মনে রাখার চেষ্টা করব। হ্যাঁ, এই যে দেখো মাইটোকন্ড্রিয়ার গঠন ক্রিস্টি, এর ভিতরে যে ভাঁজগুলো আছে এগুলাকে কি বলা হয়ে থাকে? ক্রিস্টি। অক্সিজোম কোনগুলোকে বলা হয়? ছোট ছোট বৃন্তাকার, গোলাকার বা বৃন্তর মতন যেগুলো দেখায় সেগুলোকে আমরা বলে থাকি অক্সিজোম। ম্যাট্রিক্স, ভিতরে যে তরল অংশগুলো থাকে ডিএনএ, রাইবোজোম এবং বিভিন্ন অংশগুলো এখান থেকে, এটাকে বলা হয়ে থাকে হচ্ছে ম্যাট্রিক্স। সমস্যা নেই। আচ্ছা, বায়ুমণ্ডলে কার্বন আচ্ছা, এখানে আমরা একটা শর্টকাট দেখে নেব। মাইটোকন্ড্রিয়া যে শব্দটা আছে এই শব্দটা দিয়েই আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন মনে রাখতে পারবো। কিভাবে দেখো, MITHONR, এটা দিয়ে আমরা মনে রাখতে পারবো। দেখো কি কি থাকে এখানে? মেমব্রেন থাকবে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার আমরা গঠন দেখতেছি। হ্যাঁ, গঠন দেখো, মেমব্রেন থাকবে, ম্যাট্রিক্স থাকবে, আই আই রস্বইকার আসে না, মনে রাখবা, ETS থাকবে। ঠিক আছে, ETS। তারপরে ও, ওতে কি মনে রাখবা? অক্সিজোম থাকে, অক্সিজোম, অক্সিজোম থাকবে। ইতে কি থাকবে? ক্রিস্টি থাকবে, ক্রিস্টি থাকবে। ঠিক আছে, ডিতে থাকবে ডিএনএ। ডিএনএটা কি ধরনের হয়? বৃত্তাকার ধরনের হয়। ঠিক আছে, বৃত্তাকার ধরনের ডিএনএ থাকবে। আরে থাকবে হচ্ছে রাইবোজোম, এর মধ্যে রাইবোজোম থাকে আর এটিপি সিনথেসিস, এটিপি সিনথেসিস থাকবে। এটা হচ্ছে গঠন। ওকে, হ্যাঁ, বিএসসি বা আদার্স তোমরা সবাই করতে পারবা এটা। দেখো এই জিনিসগুলো তোমাদেরও আছে। ওকে, সবারই আছে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ শতকরা কত হবে? 0.03, একটু কম পরিমাণে থাকে। ঠিক আছে, 0.03। কিন্তু তুমি যদি পানির ক্ষেত্রে দেখো, পানির ক্ষেত্রে এটা কত থাকবে? এটা থাকবে হচ্ছে পানির ক্ষেত্রে, পানির ক্ষেত্রে কত হয়? 0.3। ঠিক আছে, সো যদি তুমি কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা তুমি বায়ুর চাইতে পানিতে দেখো তাহলে বেশি থাকে, কয়েক গুণ বেশি থাকে। ওকে, এই যে পরিমাণ দুইটা দেওয়া আছে। আচ্ছা, তারপর দেখো শ্বসনে কতটি এটিপি তৈরি হয়। ঠিক আছে, শ্বসনে কতটি এটিপি তৈরি হয়? এখানে হচ্ছে কয়টা তৈরি হয়? 38টা। তোমাদের যারা ডিপ্লোমা নার্সিং এ পরীক্ষা দিবা তোমাদের জন্য উত্তর 38। বাট যারা তোমরা বিএসসি নার্সিং দিবা, বিএসসি নার্সিং এ আগে হচ্ছে 38 করছিল, বাট নতুন যে বই এডিশন গুলো আসতেছে এগুলো তো সবগুলো 36 দেওয়া আছে। আমি আবারও বলি, যারা ডিপ্লোমা নার্সিং এ পরীক্ষা দিবা তোমাদের 9-10 এর বইয়ে দেওয়া আছে হচ্ছে 38, তোমরা 38 দাগাই দিয়ে আসবা। যারা বিএসসি নার্সিং এ পরীক্ষা দিবা তোমরা তারা অবশ্যই 36 দিয়ে আসবা, কারণ চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আজিবুল স্যারের বইয়ে চেঞ্জ হয়েছে বিএসসি নার্সিং দের ক্ষেত্রে। ওকে, এখন দেখো এখানে যদি আমরা এই যে বিক্রিয়াটা দেখি, এই যে দেখো C6H12O6 গ্লুকোজ, এখানে যদি তুমি দেখো তাহলে এখান থেকে তোমার অ্যালকোহল তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে এবং শক্তি তৈরি হচ্ছে। শক্তি কত? 38 এটিপি, এটিপি। ঠিক আছে, 38 এটিপি শক্তি তৈরি হচ্ছে। অ্যান্সার হবে 38। তারপরে আসো
কচু শাকে কোন ধাতু থাকে বা কোন উপাদানটা থাকে? কচু শাকে থাকে হচ্ছে লৌহ। ওকে, সীসা, দস্তা, তামা এগুলা থাকে না, লৌহ থাকে। লৌহর কাজ কি? লৌহ হচ্ছে তোমার কিসে হেল্প করে? এটা হচ্ছে আমাদের বহুমূত্র রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, অর্থাৎ ডায়াবেটিস। এটা খাইলে, কচু শাক খাইলে ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা কম। তোমার দেহে রক্ত তৈরি হবে, লোহিত রক্তকণিকার পরিমাণটা বাড়বে। ঠিক আছে, মনে রাখতে হবে এগুলা। এখন দেখো, এই যে কাজ প্রধানত কি? দেহের ওজন বৃদ্ধি করবে, হিমোগ্লোবিন গঠনে সাহায্য করবে অর্থাৎ লোহিত রক্তকণিকা। তারপরে হচ্ছে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে। সো কচু শাক খাবা, শুধু মাছ মাংস খাইলে হবে না, কচু শাকও খাইতে হবে। ওকে, ক্লাসের কি হয়েছিল? নেটওয়ার্কের একটু ট্রাবল ছিল, দ্যাটস ওয়াই ডিসকানেক্টেড হয়ে গেছিল। আমরা পরবর্তী অংশতে আসছি। হ্যাঁ, আর এই দুইটা অংশ মার্চ করে তোমাদের জন্য রেকর্ডেড ক্লাস থেকে যাবে। ক্লাস হচ্ছে ইউটিউবে দেওয়া হবে, ইউটিউবে তোমরা ফুললি ক্লাসটা পেয়ে যাবা, বারবার যতবার খুশি দেখতে থাকবা। ওকে, আসো, বডি মাস ইন্ডেক্স কত হলে তাকে প্রথম শ্রেণীর স্থূলতা হিসাবে দেখা হয়? প্রথম শ্রেণীর স্থূলতা মানে মোটামুটি সে একটা হাতির পর্যায়ে চলে যাচ্ছে, হাতির প্রথম ধাপ, হাতি হওয়ার প্রথম ধাপ, মোটা সোটা আর কি। ঠিক আছে, হেলদি। কত হইলে দেখো প্রথম শ্রেণীর স্থূলতা কত হয়? এই যে 30 থেকে 34.99 কেজি পার মিটার স্কোয়ার। এটাতে যখন এই রেঞ্জে যখন যাবে তখন সেটাকে বলা হয় হাতির বাচ্চা। সরি, এটাকে বলা হয় প্রথম শ্রেণীর স্থূলতা, হাতির বাচ্চা না। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো, এই যে এখানে এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি কোনটাতে কি হয়। ওজন কম, এটা হচ্ছে তোমার স্বাভাবিক ওজন ইম্পর্টেন্ট, স্বাভাবিক ওজন ইম্পর্টেন্ট মানে প্রথম শ্রেণীর স্থূলতা ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস একটু বেশি বেশি পড়বা, এই দুইটা জায়গা থেকে বেশি বেশি প্রশ্ন আসে, দ্যাটস ওয়াই এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসো, তারপরে আসে হচ্ছে আয়োডিনের অভাবে কোন রোগ হয়? সহজ জিনিস, উত্তরবঙ্গের মানুষ তোমরা খুব ভালো মতন বলতে পারবা। ঠিক আছে, উত্তরবঙ্গের মানুষদের এই রোগটা বেশি হয়। ঠিক আছে, কি কি হয় দেখো, এই যে গলগণ্ড এবং আরেকটা রোগ আছে হচ্ছে গয়টার। গলগণ্ড এবং গয়টার কি হয়? থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায়, গলা ফুলে যায়, গলা ফুলে ঠিক এরকম ব্যাঙের মতন হয়ে যায়, এটাকে বলা হচ্ছে তোমার গলগণ্ড রোগ। ঠিক আছে, আয়োডিনের অভাবে এই যে গলগণ্ড এবং গয়টার রোগ হয়, মনে রাখতে হবে এটা। তারপর আসে হচ্ছে কোন উৎসেচক আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে? আমিষ জাতীয় খাদ্য কোনটা? অ্যামাইলেজ, এটা হচ্ছে শর্করা, এটা হচ্ছে তোমার লিপিড, এটা হচ্ছে তোমার শর্করা। উত্তর হবে কি? পেপসিন, ট্রিপসিন। ঠিক আছে, এগুলা তোমার কি করে? আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে, এগুলাকে বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম। সঠিক উত্তর দেখলাম, ব্যাখ্যাটা দেখো, এই যে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, পেপটিডেজ, পেপসিন, এগুলাকে কি বলা হয়? প্রোটিন বিশ্লেষী এনজাইম। এগুলোকে আবার একটু বায়োলজিক্যাল ভাবে বলা হয় প্রোটিওলাইটিক, প্রোটিওলাইটিক। ঠিক আছে, প্রোটিওলাইটিক এনজাইম বলা হয়, প্রোটিওলাইটিক এনজাইম বলা হয়। ঠিক আছে, প্রোটিওলাইটিক এনজাইম বলা হয়। দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করতে কোন উপাদানটি দরকার? দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে কোনটা? আমিষ। ঠিক আছে, আমিষ। এই যে দেখো, শর্করা আমাদের দেহে যে শক্তিগুলো আছে, এই যে আমরা বিকালবেলা শক্তি পাচ্ছি না, রোজা আছি, রোজার মধ্যে বিকালবেলা আমরা শক্তি পাই না, সারাদিন মনে করো ব্যাঙের মতন চিত হয়ে পড়ে থাকি। ঠিক আছে, কেন হয়? কারণ আমরা শক্তি পাই না, আমাদের দেহে শর্করা শর্ট, ভাত টাত খাচ্ছি না, এর জন্য। আমাদের দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, ঠিক আছে, যা যা আছে এগুলো করে হচ্ছে আমিষ, এবং লিপিড কি করে? তাপ শক্তি তৈরি করে। ঠিক আছে, যে একটু বেশি এই যে হাতি টাইপের, তাদের একটু গরম বেশি। ঠিক আছে, আর আমার মতন যারা স্লিম পারফেক্ট, ঠিক আছে, আমরা কিন্তু পারফেক্ট, কিন্তু অপুষ্টির মধ্যে ভুগি না, আমরা পারফেক্ট। আমার মতন যারা হেলদি আছো তাদের হচ্ছে তোমার লিপিডটা একটু কম থাকে। ঠিক আছে, প্রোটিন তৈরি হয়, প্রোটিন তৈরি হয় কি দ্বারা? কিসের কিসের পলিমার? প্রোটিন কিসের পলিমার বলো তো? অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ডের মাধ্যমে, ঠিক আছে, এক জায়গায় হয়, এক জায়গায় হওয়ার পরে সেটা কি হিসেবে পরিণত হয়? প্রোটিনে পরিণত হয়। তাহলে এখন দেখো, এই যে প্রোটিন, হ্যাঁ, এই প্রোটিনগুলা, প্রোটিন বলো, তারপরে শর্করা বলো, আমিষ বলো, এগুলার মনোমার গুলা কি কি? দেখো, মনোমার বা একক গুলা কি কি? গ্লুকোজের ক্ষেত্রে গ্লুকোজ বা মনোস্যাকারাইড। ঠিক আছে, গ্লুকোজকে ভাঙলে তুমি এটা পাবা। আমিষকে যদি ভাঙো বা আমিষকে যদি গঠন করো, গঠন করতে হলে অ্যামাইনো অ্যাসিড লাগবে। লিপিডকে যদি ভাঙো বা লিপিডকে যদি গঠন করতে চাও, তাহলে তোমার কি দরকার? গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড দরকার।
ওকে, মানবদেহে পানির পরিমাণ শতকরা কত ভাগ? ঠিক আছে, ইম্পর্টেন্ট। পানির পরিমাণ কতটুকু থাকে বলতো? 70%। ঠিক আছে, এখন দেখো যে আমাদের এখানে বিভিন্ন উপাদানে পানির পরিমাণগুলো আমাদের দেখা লাগবে। কি কি? সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে কতটুকু থাকে? 80 থেকে 90% থাকবে। প্রোটোপ্লাজমে থাকবে 70 থেকে 90%। লালা, আমাদের যে লালা আছে, লালা রসে পানির পরিমাণ 99.5%। পিত্তরস, আমাদের পিত্তথলিতে যে পিত্তরসটা আছে, হ্যাঁ, ক্ষারীয় জাতীয়, ওইটায় পানির পরিমাণ হচ্ছে কত? 95 থেকে 98%। ঠিক আছে, এই পানির পরিমাণগুলো মনে রাখতে হবে, এগুলো থেকে প্রশ্ন চলে আসতে পারে যখন তখন যে কোনো ভাবে। ঠিক আছে, এমন সুন্দর সুন্দর ব্যাখ্যা যদি তোমার পাইতে হয়, ঠিক আছে, তাহলে আমাদের যে নার্সিং এর বইটা আছে, ঠিক আছে, নার্সিং এর যে গাইডটা আছে, এই গাইডটা হচ্ছে তোমরা একটু দেখবা, এই যে এই গাইডটা, হ্যাঁ, তোমরা একটু দেখবা। এখানে মোটামুটি এই জিনিসগুলো খুব সুন্দর করে সাজানো আছে, অনেকগুলো ব্যাখ্যা এখান থেকেও নেওয়া হয়েছে। ঠিক আছে, সো এটা একটু তোমরা দেখবা। প্লাস যারা হচ্ছে তোমরা নতুন করে ভর্তি হইতে চাও, শিওর সাকসেস কোর্সে আগামী 30 দিনের জন্য যারা তোমরা ভর্তি হইতে চাচ্ছ, তাদের জন্য এই বইটা ফ্রি থাকবে। আর এক্সাম ব্যাচের জন্য বইটা ফ্রি থাকতেছে না, তোমরা শুধু ওখানে এক্সাম দিতে পারবা। এখানে মডেল টেস্ট এবং হোম এক্সামের একটা বই আছে। এখানে প্রচুর পরিমাণে প্র্যাকটিসের, এই যে প্র্যাকটিসের জন্য দেখো কত মোটা বই, হ্যাঁ, মোটা বই। এখানে অনেকগুলা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলা তোমরা অ্যান্সার করতে পারবা। এখানে প্রচুর পরিমাণে প্রশ্ন আছে, এগুলো একটু দেখবা, বাসায় প্র্যাকটিস করতে পারবা। ঠিক আছে, আর যাদের, আমি আবারও বলি, যাদের আর্থিক সমস্যা আছে, আর্থিক সমস্যার জন্য পড়াশোনা যেন না আটকায়। ঠিক আছে, এক্সাম ব্যাচে যদি থাকো তাহলে তাহলে আমার এখানে এটা সম্ভবত পারচেজ করতে হবে। ঠিক আছে, বাট তুমি যদি শিওর সাকসেস কোর্সে ভর্তি হও তাহলে তোমাদের জন্য এটা ফ্রি। ঠিক আছে, এটা একটু তোমরা পড়ে নিবা। হ্যাঁ, আর যারা আর্থিক একটু সমস্যা আছে, হ্যাঁ, আমি ডিরেক্ট বলি, তোমরা, আমাদেরকে সর্বোচ্চ আমরা ছাড় দিয়ে ভর্তি করার চেষ্টা করব। দ্যাটস ওয়াই তোমরা হচ্ছে আমাদের এই যে বিব্রেনা নার্সিং লিমিটেড যে অফিসিয়াল পেজ আছে, শাইন খন্দকার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবা। তারপরে হচ্ছে পেজ বা যাই হোক না কেন, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তোমাদের ব্যাপারটা সর্বোচ্চ কনসিডার করব। টাকা পয়সার জন্য কোনো ধরনের পড়াশোনা আটকাবে না। হ্যাঁ, ভাইয়া ওজনহীনতায় ভুগতেছে বলছে তোমারে, আর একবার তুইলা দেখো কত ওজন। আচ্ছা, ভিটামিন সি এর অভাবে কি হয়? প্রশ্ন কিন্তু আসে, এখান থেকে প্রশ্ন একটা মাস্ট আসবে, 100% আসবে। একটা প্রশ্ন 100% আসবে, ভিটামিন আর হচ্ছে খাদ্যের যে উপাদানগুলো আছে, এগুলোর মধ্যে কোনটা হবে, কোন রোগ হয়, আর জিনিসটা কোথায় পাওয়া যায়, এখান থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে। ঠিক আছে, মাস্ট আসবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো, এই ক্লাস শেষ হয় নাই, ক্লাস চলতেছে, কি বলতো 50% গেছো, আরো আছে। দেখো, তাহলে দেখো ভিটামিন সি এর অভাবে কি হয়? স্কারভি রোগ হয়। এই যে দেখো, সঠিক উত্তর স্কারভি। এবং এই যে এখানে দিয়েছে ভিটামিন ডি অভাবে, এর অভাবে কি হয়? রাতকানা, চোখে শুষ্কতা হয়। ভিটামিন বি এর অভাবে বেরি পেলেগ্রা, রক্ত স্বল্পতা। ভিটামিন সি এর অভাবে স্কারভি। ভিটামিন ডি এর অভাবে রিকেটস, অস্টিওম্যালসিয়া, অর্থাৎ হাড়ের সাথে সম্পৃক্ত ভিটামিন ডি। ভিটামিন ই পেশির দুর্বলতা হয়। ভিটামিন কে, যদি তোমার হাত পা কাইটা যায় তাহলে তোমার রক্ত সহজে আর বন্ধ হবে না, রক্ত যে ক্ষরণটা আছে ওটা বন্ধ হবে না। সো মনে রাখতে হবে, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো, হুইচ ইজ নট এ ফ্যাট সলিউবল ভিটামিন, অর্থাৎ চর্বিতে দ্রবণীয় নয় এমন ভিটামিন কোনটা? এ, ডি, ই, কে। এটা হচ্ছে তোমার কিসে? চর্বিতে দ্রবণীয়। তাহলে ভিটামিন সি, এটা কিসে দ্রবণীয় হয়? পানিতে দ্রবণীয় হয়। আসো, সঠিক উত্তর দেখো ভিটামিন সি। এবং আমাদের যে ব্যাখ্যা দেখো, চর্বিতে দ্রবণীয় হচ্ছে এডেক, এডিই কে, এবং পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি কমপ্লেক্স এবং সি। অর্থাৎ বি এর যে 1 থেকে 12 পর্যন্ত আছে, এগুলা তোমার পানিতে দ্রবণীয়, এবং ভিটামিন সি এটাও পানিতে দ্রবণীয়। তারপরে আসো, তারপরে মানুষের ছেদন দাঁত কয়টি? মানুষের ছেদন দাঁত কয়টা থাকবে রে? টোটালে 4টা, দুইটা দুইটা করে 4টা। I2, C1, P2, এরকম একটা সংকেত পড়ছো না? ব্যাখ্যা দেখো, মানুষের দাঁতের সংকেত হচ্ছে I2, C1, P2। এটা হচ্ছে তোমার কি? ইনসিসর। ইনসিসর মানে হচ্ছে কর্তন দাঁত, এটা কর্তন দাঁত। এটা হচ্ছে ক্যানাইন, ক্যানাইন এটাকে বলা হয় ছেদন দাঁত। এটা হচ্ছে প্রিমোলার, প্রিমোলার এটাকে বলা হয় অগ্রপেশন, অগ্রপেশন এটা হচ্ছে মোলার,
এটাকে বলা হয় পেশন। ঠিক আছে, সো এগুলা এই যে এটা থাকে দুইটা, এক সাইডে থাকে দুইটা, এটা 2 দ্বারা মাল্টিপ্লাই করবা তাহলে হবে। ঠিক আছে, তাহলে টোটাল সংখ্যা পেয়ে যাবা। ওকে, এটা হচ্ছে দন্ত সংকেত। তারপরে আসে হচ্ছে কোনটি মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি। এটা হচ্ছে একটা বোর্ডে আসা প্রশ্ন ছিল। বোর্ডের প্রশ্নগুলা কেন এটা আমি রাখছি, দেখো এটা আমি রাখছি কেন রাখছি, কারণ তোমাদের অনেক ক্ষেত্রে মেডিকেল বলো, মেডিকেলে বিগত সালের যে বোর্ডের কোশ্চেনগুলো আছে, বইয়ের শেষে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলা হুবহু তুলে দেয়। দ্যাটস ওয়াই তোমরা বিগত সালের কিছু প্রশ্ন আছে বইয়ে, হ্যাঁ বইয়ের অধ্যায়ের শেষে ওগুলা কিন্তু তোমরা একটু পড়বা। ওগুলা পড়া তোমরা হচ্ছে একটু দেখে নিবা, কারণ ওগুলা থেকে ডিরেক্ট প্রশ্ন হয়ে যাইতেও পারে। দ্যাটস ওয়াই এটা আমি রাখছিলাম এটা বলার জন্য। ঠিক আছে, তাহলে কোনটি মানবদেহের সবচাইতে বড় গ্রন্থি? যকৃৎকে বলা হয় সবচাইতে বড় গ্রন্থি। ঠিক আছে, দেখো এটা সম্পর্কে আমরা কিছু যদি তথ্য দেখে নিই, তাহলে যকৃৎ দেহের সবচাইতে বৃহত্তম গ্রন্থি। আমাদের যে টোটাল ওজন আছে, তোমার ওজন যদি হাতির মতন হয় 100 কেজি, তাহলে তোমার যকৃতের ওজনই হবে হচ্ছে তোমার কি 3 থেকে 5 কেজি। ঠিক আছে, তারপর দেখো এটাকে জৈব রসায়নাগার বলা হয়, কারণ এখানে প্রায় 500 প্লাস কি হয়, বিক্রিয়া হয়। 500 প্লাস বিক্রিয়া হয়। যকৃতে পিত্তরস উৎপাদন হয়। এই যে দেখো পিত্তরস, যকৃৎ থেকে পিত্তরসটা তৈরি হয়। এটা ইম্পর্টেন্ট কথা, মনে রাখতে হবে। পিত্তরস কোথায় থেকে উৎপন্ন হয়? যকৃত থেকে। আর এই যে স্নেহ জাতীয় যে খাদ্যগুলো আছে, এগুলোকে ছোট ছোট কণায় পরিণত করে এই পিত্তরস। আর এই টোটাল প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে ইমালসিফিকেশন। ঠিক আছে, ইমালসিফিকেশন। এখন দেখো কোন এনজাইম শ্বেতসার পরিপাকে অংশগ্রহণ করে বা অংশ নেয়? কোন এনজাইম শ্বেতসার পরিপাকে? সেটা হচ্ছে কি, দেখো এগুলা, এটা হচ্ছে লিপিড, এই দুটা হচ্ছে প্রোটিন। সঠিক উত্তর হবে কি টায়ালিন। কারণ আমরা যখন খাই, আমরা খাওয়ার পরে আমাদের মুখের মধ্যে যে লালারস আছে, লালারসের মধ্যে টায়ালিন এবং মল্টেস থাকে। এরা কি কার্বোহাইড্রেট জাতীয় যে খাদ্যগুলো আছে, এরা মুখে পরিপাক শুরু করে। তাহলে দেখো যে এই যে অ্যামাইলেজ, এরা স্টার্চকে মল্টোজে পরিণত করবে, মল্টেসকে মল্টোজ এনজাইম গ্লুকোজে পরিণত করবে, সুক্রোজ সুক্রেজের উপরে যখন সুক্রোজ কাজ করবে, তখন এটা ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হবে। ল্যাকটোজের উপরে ল্যাকটেজ এনজাইম যখন কাজ করবে, তখন সেটা গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত হবে। ইম্পর্টেন্ট জিনিস ভাইয়া, খুব ইম্পর্টেন্ট। এই এই বিক্রিয়া ভাঙ্গাগুলো আছে, এই জিনিসগুলো একটু তোমার ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, এই ক্লাসটা সবার জন্য, তোমরা সবাই করো, দেখবা ডিপ্লোমা বিএসসি সবারই আছে এটা। ঠিক আছে, সবাই ক্লাসটা করো। হ্যাঁ, সুষম খাদ্যে আমিষ চর্বি শর্করার অনুপাত কত? সস্তা প্রশ্ন। বি। এই সঠিক উত্তর হচ্ছে বি, 4:1:1। অর্থাৎ তোমার ভাত খাইতে হবে হচ্ছে কি এক এক হাঁড়ি ভাত খাইতে হবে। তুমি যদি এক হাঁড়ি একসাথে ভাত খাইতে পারো, এক হাঁড়ি তরকারি খাইতে পারবা না, এক হাঁড়ি তেল তুমি গিলে গিলে খাইতে পারবা না। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি এক প্লেট ভাত, এক হাঁড়ি একটু বেশি হয়ে গেল, তাই না? রাক্ষসটা খাই। যাই হোক, এক প্লেট ভাতের মধ্যে তুমি দেখবে এক প্লেট ভাত নিছো, এতটুক তুমি নিছো হচ্ছে আহ আমিষ অর্থাৎ মাংস, আর ঘি নিছো এতটুকু। ঠিক আছে, তো গরুর মতন করে খাইলে হবে না, পরিমাণ মতন খাইতে হবে। ঠিক আছে, এই পরিমাণটা এখানে দেওয়া আছে। এই দেখো যে কোনটার কাজ কি, এই জিনিসগুলো দেখে নিতে হবে। আমরা এই 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 তিনটা আমরা দেখছি, এই তিনটা একটু দেখবো। ভিটামিন এবং মিনারেল এরা শরীরে যে বিক্রিয়াগুলো থাকে বা কার্যক্রমগুলো আছে, এগুলাতে তোমার সাপোর্ট করে। জল অর্থাৎ পানি, এরা শরীরের যে তরল ভারসাম্য বজায় রাখবে। আঁশ, এরা হচ্ছে হজম প্রক্রিয়া উন্নত করে। ঠিক আছে, রাফেজ, এটার অভাবে তোমার কি হয়? রাফেজের অভাবে কোষ্ঠকাঠিন্য হয়। ইনসুলিন খরিত হয় কোন কোষ থেকে? ইনসুলিন খরিত হয় কোন কোষ থেকে বলতো? ইনসুলিন খরিত হবে বিটা কোষ থেকে। প্রশ্ন ডিরেক্ট ভাবে আসতে পারে, কোন কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়, বা ইনসুলিন কোথায় থেকে ক্ষরণ হয়? অগ্নাশয় থেকে ক্ষরণ হয়। বুঝা গেছে, অগ্নাশয়ে বিটা কোষ থেকে ক্ষরণ হয়। ডিরেক্ট আসতে পারে, একটু ডিপলিও প্রশ্ন করতে পারে বিটা কোষ। তাহলে এখন দেখো, এটা যদি ব্যাখ্যা দেখো, অগ্নাশয়ের বিভিন্ন কোষ থেকে কি কি খরিত হয়? বিটা কোষ। বিটা কোষ থেকে তোমার কি তৈরি হয়? ইনসুলিন খরিত হবে। আলফা কোষ থেকে খরিত হবে হচ্ছে গ্লুকাগন। ডেল্টা কোষ, এখান থেকে হবে সোমাটোস্ট্যাটিন। পিপি কোষ, এখান থেকে হয় হচ্ছে তোমার প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। ঠিক আছে, এই টোটাল চারটা। এই চারটা কোষ থেকে 4 ধরনের হরমোন খরিত হয়। ঠিক আছে, মনে রাখতে হবে। এটার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। তারপরে এটা ইম্পর্টেন্ট। প্রথমে দুইটা থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে কোনটা? অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ কোনটা করে? কোনটা দেখো তো,
ধমনী এবং পালমোনারি শিরা। আসলে ব্যাখ্যাটা দেখো, অক্সিজেন যুক্ত রক্ত সব সময় তোমার কারা বহন করে? ধমনী এবং পালমোনারি শিরা, এরা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। কিন্তু কার্বন ডাই অক্সাইড এই জিনিসটা উল্টা হয়ে যাবে, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে উল্টা, দেখো শিরাতে কিন্তু তোমার কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, কিন্তু যদি থাকে পালমোনারি ধমনী তাহলে কিন্তু সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, ঠিক আছে? পালমোনারি থাকলে সেটা উল্টা হয়ে যাবে, ধমনী বহন করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, শিরা বহন করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। এর আগে যদি পালমোনারি বসে যায় উল্টা হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। বুঝা গেছে? শর্টকাট। ভাই বাসা কোথায়? রাজশাহী। আচ্ছা দেখো, মানব শরীরে অক্সিজেনের মাত্রা মাপার জন্য, হ্যাঁ, কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটা ডিপ্লোমা নার্সিং এ 2020-21 সেশনে আসছিল, ঠিক আছে? পালস অক্সিমিটার। পালস অক্সিমিটার তোমার মানব শরীরে অক্সিজেন মাত্রা মাপার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখন দেখো, এই যে দুইটা জিনিস মনে রাখতে হবে। আমরা তো ওটা তো দেখলাম রক্তচাপ, রক্তচাপ মাপার জন্য ব্যবহার করা হয় কোনটা? স্ফিগমোম্যানোমিটার। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? সহজ জিনিস, 120/80 বা 80/120। যদি তুমি দেখো যে সিস্টোলিক চাপ, এখানে একটু উল্টাপাল্টা হয়ে যায়, বুঝছো? তোমরা এই সিস্টোলিক চাপটাকে বলে দাও এটা, আর ডায়াস্টোলিক বলো ওইটা, ভুল কথা, ঠিক আছে? তো মনে রাখবা সিস্টোলিক, সিস্টোল সংকোচন বেশি, সংকোচন বেশি। এই যে দেখো 120 মিলিমিটার পারদ, আর হচ্ছে স্বাভাবিক যদি ডায়াস্টোলিক দেখো তাহলে ডায়াস্টোলিক কম হয়, 80 মিলিমিটার পারদ, ঠিক আছে? এটা হচ্ছে রক্তচাপ, মনে রাখতে হবে। আর অপটিমাম যেই রক্তচাপ হয় সেই রক্তচাপটাকে 80/120 বলা হচ্ছে। তারপর দেখো রক্তের সার্বজনীন গ্রহিতা, রক্তের সার্বজনীন গ্রহিতা ডিপ্লোমা নার্সিং 19-20 সালে আসার প্রশ্ন ছিল যে রক্তের সার্বজনীন গ্রহিতা কারা সবসময় গ্রহণ করে বলো তো? রক্ত সব জায়গা থেকে গ্রহণ করে, সব ব্লাড গ্রুপ থেকে গ্রহণ করতে পারে, কোনটা? ভাইয়ার নাম কি? এতদিন এখন আমার নাম জানো না? তুমি কি আমার পেড ব্যাচে আমার ক্লাস করো নাই? যাই হোক, ডিপ্লোমার হয়তো বা কিছু ব্যাচ আছে যেগুলো আমি ক্লাস, আমি আসলে পিএসসির ক্লাসগুলো বেশি নিয়েছি, ঠিক আছে? আমি হুমায়ুন আহমেদ হিমেল। হ্যাঁ, আচ্ছা দেখো সার্বজনীন গ্রহিতা হচ্ছে কি? এ বি। এখন দেখো সার্বজনীন গ্রহিতা বলা হয় হচ্ছে এ বি কে, এবং সার্বজনীন দাতা যদি দেখো, সার্বজনীন দাতা বলা হয় থাকে হচ্ছে ব্লাড গ্রুপ ওকে। এরা সবাইকে দিতে পারে, কিন্তু শুধুমাত্র নিতে পারে অক্সিজেন সমৃদ্ধ গ্রুপ থেকে বা অক্সিজেন থেকে, সরি, ও পজিটিভ বা ও নেগেটিভ গ্রুপ থেকে, ও থেকে নিতে পারে শুধুমাত্র, কিন্তু এর ও সবাইকে দিতে পারে। আর এ বি, এরা দিতে পারে শুধুমাত্র এ বি কে, কিন্তু সবার থেকে নিতে পারে, ঠিক আছে? নতুন করে পড়ার, মেডিকেলের পরে নতুন করে পড়ার জন্য যে ব্যাপারগুলো আছে এখানে ঝালাই নিতে হবে, ঠিক আছে? সিলি যে প্রশ্নগুলো আছে এগুলো ঝালাই নিতে হবে, ঠিক আছে? পড়তে হবে, কারণ প্রশ্ন প্যাটার্ন তো আলাদা। তোমার মেডিকেলের প্রশ্ন প্যাটার্ন আলাদা, নার্সিং এর প্রশ্ন প্যাটার্ন আলাদা। নার্সিংকে তো হেলাফেলা করে দেখো না রে ভাইয়া, এখানে কম্পিটিশন আছে। আচ্ছা, হৃৎপিণ্ডকে আবৃত করে রাখে এমন পর্দাকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম, ঠিক আছে? হৃৎপিণ্ডকে আবৃত করে রাখে হচ্ছে পেরিকার্ডিয়াম। এখন দেখো এই যে কিছু আছে হৃৎপিণ্ড, ফুসফুস এবং যকৃৎ, এগুলাকে আবৃত করে রাখে এমন পর্দাগুলোর নাম কয়েকবার আসছে, ঠিক আছে? বিভিন্ন জায়গায় আসছে, তো তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ডকে আবৃত করে রাখে হচ্ছে পেরিকার্ডিয়াম, ফুসফুসকে আবৃত করে রাখে হচ্ছে প্লিউরা, যকৃৎকে গ্লিন্স ক্যাপসুল। এই তিনটা মনে রাখো ভাই, কষ্ট কইরা মনে রাখো, ঠিক আছে? আমি হুমায়ুন আহমেদ না রে, আমের বানানি এরকম। আমার নামের বানান হুমায়ুন না, একটু এক্সেপশনাল, ঠিক আছে? ভাই এমসিকিউ ক্লাস ডেইলি, হ্যাঁ তোমাদের ক্লাস আমি নিব, সমস্যা নাই। পেড ব্যাচে যারা আছো তোমাদেরও ক্লাস নিয়ে নিব, সমস্যা নাই। আর যারা প্রতিদিন আমার চেহারা দেখতে চাও, পেড ব্যাচে জয়েন করে ফেলো, ঠিক আছে? পেড ব্যাচে জয়েন করে ফেলো, শিওর সাকসেস যে কোর্সটা আছে এখানে তোমরা জয়েন করে ফেলো, আমার চেহারা প্রায় দেখতে পাবা তখন, ওকে? আচ্ছা, হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে যাওয়ার ফলে বুকে ব্যথা অনুভূত হওয়াকে কি বলা হয়? বুকে ব্যথা, ঠিক আছে?
যে কোনো কারণে বুকে ব্যথা, ব্রেকআপের জন্য বুকে ব্যথা, যা ব্যথা হোক না কেন সবগুলো হয় কিসের ফলে? অ্যাঞ্জিনার ফলে। মাঝে, মাঝে ওই যে দেখুন করে বুকটা ধইরা দুম করে পইড়া যায় মানুষজন। এগুলা কেন হয়? অ্যানজিনা বা অ্যানজাইনার ফলে। ঠিক আছে? আজকের ক্লাসটা খুব সুন্দর করে যদি তোমরা নোট করে দিতে পারো, তাহলে সেটার উপরে তোমাদেরকে প্রাইজ দেওয়া হবে। ১ বস্তা প্রাইজ দেওয়া হবে। ঠিক আছে? বস্তা ভর্তি প্রাইজ দেওয়া হবে তোমাদের। আচ্ছা, দেখো অ্যানজিনা ওই যে বুকে ব্যথা-ট্যাথা হয় আরকি, বুক ব্যথা। কোনটি প্লাজমা প্রোটিন নয়? প্লাজমা প্রোটিন হচ্ছে তোমার অ্যালবুমিন, গ্লোবিন, এই যে এটা হচ্ছে প্লাজমা প্রোটিন নয়। উত্তর হবে হচ্ছে ইউরিক অ্যাসিড। কিভাবে বলো তো পারতেছি? এটা আমরা কিভাবে পারতেছি? এটা আমরা একটা শর্টকাটে মনে রাখবো। দেখো কিভাবে মনে রাখবো? দেখো এই যে প্লাজমায় যে প্রোটিনগুলো আছে এই প্রোটিনগুলোর নাম ওখানে দেওয়া হয়েছে। তাই না? শর্টকাট মনে রাখবা, শর্টকাট। শর্টকাট মনে রাখবা। আগে আগে পুরি পোলাও। আগে দিয়ে মনে রাখবা হচ্ছে অ্যালবুমিন। ঠিক আছে? গতে গ্লোবিউলিন, পোলাওয়ে ফিব্রিনোজেন, পুরিতে প্রথ্রম্বিন। ঠিক আছে? আগে পুরি ফুলাও। ঠিক আছে? আগে পুরি ফুলাও। আগে পুরি ফুলাও এটা যদি মনে রাখো তাহলে রক্তের মধ্যে যে প্লাজমা প্রোটিনটা আছে এটাও তোমাদের মনে থাকবে। যারা ক্লাস রেকর্ডেড থাকবে। যারা আমাদের পেইড ব্যাচের ক্লাস করছিলা, তারা আমার এই শর্টকাটটা আগে হয়তোবা জানো। ঠিক আছে? আচ্ছা, এরকম শর্টকাট আমরা শর্টকাটে সুন্দর করে সবকিছু গুছাই দিব। তোমার দায়িত্ব আমাদের। ঠিক আছে? কোর্সে ভর্তি হয়ে যাও। ওকে? আচ্ছা, তারপরে দেখো কোন কোষ হতে হিস্টামিন ক্ষরণ হয়? কোন কোষ থাইকা হিস্টামিন ক্ষরণ হবে? হিস্টামিন কোথায় থেকে ক্ষরণ হয়? এই জিনিসটাও সহজ। ঠিক আছে? এটা হচ্ছে তোমার কোথায় থেকে হয়? বেসোফিল থেকে হয়। এটাও আমরা শর্টকাটে মনে রাখবো। হিস্টামিন কোথায় থেকে ক্ষরণ হয়? এই যে দেখো শ্বেত রক্তকণিকার কাজ। এটা মনে রাখবা যে বেলা হলেই কিলার অ্যালার্জি বাড়ে, পেতে বেসোফিল, লাতে লিম্ফোসাইট। বেলা হলে এটা আবার হবে এখানে, আবার 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 আবার। তাহলে দেখো হলেই, এই হলেই দিয়ে মনে রাখবা হচ্ছে হলেই দিয়ে মনে রাখবা হচ্ছে এই যে হেপারিন, হেপারিন আর হচ্ছে হিস্টামিন ক্ষরণ করে। হিস্টামিন ক্ষরণ করে কে? এই বেসোফিল। লিম্ফোসাইট কি করে? এই যে আবার, আবার দিয়ে মনে রাখবা হচ্ছে অ্যান্টিবডি, অ্যান্টিবডি। ঠিক আছে? এই যে এটার সাথে এটার সাথে এগুলার কাজ। ঠিক আছে? কিলার ইউসিনোফিল, ইউসিনোফিল। এই ইউসিনোফিলের কাজ কি বলতো? অ্যালার্জি প্রতিরোধ করা। অ্যালার্জি প্রতিরোধ করবে। ঠিক আছে? শর্টকাট। এই শর্টকাট মনে রাখলে শ্বেত রক্তকণিকার এগুলা কি নিনজা টেকনিক? হ্যাঁ ভাই, এগুলা নিনজা টেকনিক। ভাই আপনাকে দিনাজপুর নিউরনের সুমিত স্যারের মতন লাগছে। আর কার কথা বলো? হ্যাঁ, দিনাজপুরে ছিলাম কিছুদিন, চিনি ওই লোককে, চিনি, সমস্যা নেই। দেখো ভাই আপনার ক্লাস করছি জাহিদের। আচ্ছা ঠিক আছে। ক্লাস করছো? হ্যাঁ, অনেকে অফলাইনে ক্লাস করছো। দিনাজপুরে ক্লাস করছো, তারপরে হচ্ছে রংপুরে ক্লাস করছো, কিছু কিছু পোলাপান খুলনাতে ক্লাস করছো। ঠিক আছে? ফার্স্ট টাইম যারা সেকেন্ড টাইম আর আপাতত গত বছর ক্লাস করছিল আর কি তোমরা। ওকে, যাই হোক। এখন দেখো নিচের কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? কোনটা বলতো? সেরাটোনিন। হেপারিন না। হেপারিন কি করে? রক্ত ভিতরের দিকে জমাট বাঁধা আটকায়, কিন্তু বাইরে থেকে যে জমাট মানে রক্তটা জমাট বাঁধতে সাহায্য করবে, জমাট তো বাঁধতে না, রক্তক্ষরণটা বন্ধ করে কোনটা? সেরাটোনিন। অর্থাৎ এই যে এটা হচ্ছে মনে করো যে একটা রক্তনালী, সেরাটোনিন কাজ যদি করে তখন এই যে দেখো রক্তনালীটা এভাবে সংকোচন হয়ে যায়।
সংকোচন করে দিয়ে ওইটার যে রক্তর ফ্লোটা আছে রক্তর ফ্লোটা কি করে কমিয়ে দেয়। ঠিক আছে, সেরাটোনিন এই যে একটু দেখে নিও। তারপর দেখো রক্তের পিএইচ কত, খুবই ইম্পর্টেন্ট, 7.35 থেকে 7.45। আর যদি এটা তুমি দেখো গড়, তাহলে গড়ে হবে হচ্ছে 7.4। তোমার কখনো কখনো এটা যদি না থাকে এটার বদলে তোমার উপরেটাও থাকতে পারে 7.4। ঠিক আছে, সো ওই 7.4টাও অ্যান্সার হয়ে যাবে। ওকে, আসো ব্যাখ্যা দেখি কয়েকটা। এখানে আমরা 0.2 থেকে 7.6। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো রক্তে প্লাজমার পরিমাণ শতকরা কত, প্লাজমার পরিমাণ কত হয় 55%। আর রক্তকণিকা এটা কিসের পরিমাণ, এটা হচ্ছে প্লাজমার পরিমাণ, আর এটা হচ্ছে রক্তকণিকার পরিমাণ। ঠিক আছে, রক্তকণিকার পরিমাণ। তাহলে আমাদের কি চাইছে, চাইছে হচ্ছে প্লাজমার পরিমাণ। সঠিক উত্তর কবে কত হবে, 55%। ঠিক আছে, তারপর দেখো আরবিসি এবং ডাব্লিউবিসির অনুপাতটা দেখতে হবে। আরবিসি এবং ডাব্লিউবিসির অনুপাতটা কত আছে, 600:1। আবার আগের যে বইটা আছে, ঠিক আছে, পুরানো বই এটা ছিল হচ্ছে তোমার কত 700:1। দুইটা অপশন একসাথে থাকবে না। তোমরা অনেকে এখন একটু প্রশ্ন করবা যে ভাইয়া দুইটা অপশন কি একসাথে থাকবে, না দুইটা অপশন একসাথে থাকবে না, দুইটা অপশন আলাদা আলাদা থাকে। যদি 700:1 থাকে তাহলে 600:1 থাকে না। ঠিক আছে, যে কোনো একটা থাকবে। আচ্ছা, তাহলে এখন দেখো যদি কখনো এই জিনিসটা এরকম হয়ে যায় WBC/RBC, তখন জিনিসটা এটা উল্টা হয়ে যাবে 100:600। মনে রাখতে হবে যে এইটা কিভাবে সাজানো আছে, আরবিসির পরিমাণ বেশি থাকবে, ডাব্লিউবিসির পরিমাণ কম থাকবে। ঠিক আছে, আচ্ছা দেখো লোহিত রক্তকণিকার, আচ্ছা এখানে হচ্ছে তোমার পরিমাণগুলো দেওয়া আছে, দেখে নিবা। লোহিত রক্তকণিকা পুরুষে থাকবে হচ্ছে 50 থেকে 54 লাখ, গড়ে 50 লাখ। মহিলার হচ্ছে গড়ে 45 লাখ বা 44 থেকে 49 লাখ। আর শ্বেত রক্তকণিকার পরিমাণ 4 থেকে 8,000। আচ্ছা দেখো হৃৎপিণ্ডের কপাটিকার সংখ্যা কয়টা, হৃৎপিণ্ডের কপাটিকার সংখ্যা কয়টা বলো তো? তোমরা অনেকে দুইটা তিনটা বাইকাস্পিড ট্রাইকাস্পিড হয়ে গেল তাই না, 6টা হয়। ঠিক আছে, হৃৎপিণ্ডে কপাটিকার সংখ্যা টোটালে আছে হচ্ছে কয়টা, 6টা। ঠিক আছে, তো এই যে দেখো 6টার নাম এখানে আমি দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে 6টা কপাটিকা কি কি, বাইকাস্পিড, ট্রাইকাস্পিড, অ্যাওর্টিক কপাটিকা, পালমোনারি কপাটিকা, টিবেসিয়ান কপাটিকা, ইউস্টেসিয়ান কপাটিকা। টোটালে কয়টা হলো, 6টা। এই 6টা কপাটিকা একটু মনে রাখবা, কপাটিকা থেকে প্রশ্ন আসে। আর তোমাদের কপাটিকা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের কোন টপিকটার উপরে সমস্যা, ওই টপিকটা যদি আমাদের গ্রুপে মেনশন করে দাও, ঠিক আছে, ইভেন ওখানে যদি বলে দাও যে তোমার আমার ক্লাস লাগবে বা হচ্ছে ওইটার একটা ছোট ভিডিও বানাই দিতে হবে, তাহলে তোমরা গ্রুপে এটা পোস্ট করে দিও। আমি সুন্দর করে শর্টকাটে একটা ভিডিও পোস্ট করে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা এখন দেখো হিমোগ্লোবিন কি। ঠিক আছে, হিমোগ্লোবিন কি, হিমোগ্লোবিন এক ধরনের আমিষ বা হচ্ছে প্রোটিন। এটা হচ্ছে এক ধরনের গ্লোবিউলার প্রোটিন। আসো আমরা হচ্ছে ব্যাখ্যাটা দেখব। এটা হচ্ছে তোমার হিমোগ্লোবিনের হিম যেটা আছে এটা হচ্ছে রঞ্জক। এখানে আয়রন থাকে, আয়রনের জন্য এটা দেখতে একটু লাল কালারের হয়ে থাকে। গ্লোবিন হচ্ছে কি, গ্লোবিউলার প্রোটিন। হিমোগ্লোবিনের প্রভাবে রক্ত লাল হয়ে থাকে। আর হিম এবং গ্লোবিনের যে অনুপাতটা আছে, ঠিক আছে, হিম এবং গ্লোবিনের অনুপাতটা কত হয়, 1:25। এখন দেখো নিম্নের উল্লেখিত কোন প্রক্রিয়ায় অ্যালভিওলাস থেকে অক্সিজেন রক্তে প্রবেশ করে, কোন প্রক্রিয়ায় বলো তো, ব্যাপন প্রক্রিয়ায়। এটা ডিরেক্ট মুখস্থ করতে হবে। ঠিক আছে, শর্টকাট নাই, ডিরেক্ট মনে রাখবা। এখন দেখো ফুসফুসের কার্যকরী যে এককটা আছে সেটাকে আমরা কি বলে থাকি, অ্যালভিওলাস বলে থাকি। অ্যালভিওলাস থেকে সারফেক্টেন্ট নামের ডিটারজেন্ট ক্ষরণ হয়। বোঝা গেছে, সারফেক্টেন্ট নামের ডিটারজেন্ট ক্ষরণ হয়। এটা কখন ক্ষরণ হয়, বয়স যখন 23 সপ্তাহ, এটা যখন ভ্রূণ অবস্থায় থাকবে, ভ্রূণ যখন 23 সপ্তাহ, ঠিক আছে, তখন থেকে এটা ক্ষরণ হওয়া শুরু করে। এটার তোমার ফুসফুসের মধ্যে যদি কোনো জীবাণু যায়,
জীবাণুগুলাকে এরা কি করে, মেরে ফেলে। ওকে, আচ্ছা, নিচের কোনটির সংক্রমণে যক্ষ্মা হয়? কোনটা সংক্রমণে যক্ষ্মা হয় বলতো? ব্যাকটেরিয়া। ডিরেক্ট তো তোমরা মুখস্থ করে চলে যাও যে ভাইয়া এই জীবাণুর ফলে হয়। তো জীবাণু মনে রাখলে হবে না, এখানে আরো কিছু মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে দেখো ব্যাকটেরিয়ার প্রভাবে হয়। আর কোন ব্যাকটেরিয়ার প্রভাবে হয়? মাইক্রোব্যাকটেরিয়া টিউবারকুলোসিস, এটার প্রভাবে হয়। তারপরে আসে হচ্ছে বায়ুগমনের ক্ষেত্রে কোন পর্যায়ক্রমটি সঠিক? কোনটা হবে? প্রথমে নাসা গলবিল, তারপরে গলবিল, তারপরে ষড়যন্ত্র, তারপরে ট্রাকিয়া, ব্রঙ্কাস এবং পরবর্তীতে অ্যালভিওলাস। এই দিক দিয়ে আমাদের শ্বসনটা চলতে থাকে। ঠিক আছে, আচ্ছা, কিভাবে টিউবারকুলোসিস রোগ নির্ণয় করা হয়? কিভাবে করা হয় বলতো? এক্স রে। শুধু রোগ পড়া হবে না, রোগের সাথে সাথে তোমার ডায়াগনোসিসের যে ব্যাপারগুলো আছে, এই ডায়াগনোসিসের ব্যাপারগুলো তোমার এখানে দেখতে হবে। ঠিক আছে, এগুলা থেকে প্রশ্ন আসে। তোমরা মেইনলি দেখবা আমি কোন কোন টপিক থেকে পড়াচ্ছি, এই টপিকগুলো পড়বা। 100টা টপিক পড়ে যাবা, হয়ে যাবে। 100টা টপিক তো তাও আবার ইয়ে হয়ে গেছে, দেখবা 70টা 60টা 70টা টপিক আছে। 60টা 70টা টপিক যদি তুমি ভাইয়া পড়ে যাও, আল্লাহর ওয়াস্তে তুমি কমন পাবা। ঠিক আছে, এখন দেখো এই যে টিউবারকুলোসিস নির্ণয় করা হচ্ছে এক্স রে টেস্টের মাধ্যমে। তারপর দেখো নিচের কোনটির জন্য মূত্রের রং হালকা হলুদ হয়? কোনটির প্রভাবে বলতো? ইউরোক্রোমের প্রভাবে হচ্ছে মূত্রের রং হালকা হলুদ বা খড় বর্ণের হয়ে থাকে। ঠিক আছে, খড় বর্ণের হয়ে থাকে। আচ্ছা, তাহলে এখন দেখো আরেকটা জিনিস দেখো, মূত্রের যে ঝাঁঝালো গন্ধটা হয়, ঝাঁঝালো গন্ধটা হয় কিসের জন্য? ক্রিয়েটিনিনের জন্য বা ক্রিয়েটিনিনের প্রভাবে। তারপরে আসো বৃক্কের অবতল অংশের ভাঁজকে কি বলা হয়? অবতল অংশের ভাঁজকে কি বলা হয়? হাইলাস। অবতল অংশের ভাঁজকে কি বলা হয়? হাইলাস। এখন দেখো যে বৃক্কের বাইরের যে অংশটা আছে, বাইরের দিকের অংশটাকে বলা হয় উত্তল এবং ভিতরের দিকটাকে কি বলা হয়? অবতল। আর এই অবতল অংশের যে ভাঁজটা আমরা পাচ্ছি, এই ভাঁজটাকে আমরা বলতেছি কি? হাইলাস। বৃক্কের যদি আকৃতি দেখো, বৃক্কের আকৃতি হবে কিসের মতন? শিম বীজের ন্যায়, একটু লালচে আকারের হয়ে থাকে, লালচে রঙের হয়ে থাকে। বৃক্কের যদি ওজন দেখো, বেড়া মানুষে থাকবে একটু বেশি, 250 গ্রাম, সরি 150 গ্রাম বা 150 গ্রাম। আর মহিলাদের থাকবে কত? 130 গ্রাম। ছেলে মানুষের হার্ট, কিডনি, ফুসফুস, মাথা, সরি ব্রেন, সব 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 বড়, মেয়েদের চাইতে বড়। ঠিক আছে, ওর জন্য আমাদের 4টা বিয়ে করা সুন্নাত। ঠিক আছে, ঠিক আছে, ছেলেদের হার্ট বড়, কিডনি বড়, সব বড়, সবকিছু বড়, দ্যাটস ওয়াই 4টা বিয়ে করা সুন্নাত। ওকে, বিয়ে করবি 4টা করে, সমর্থ থাকলে 4টা 5টা 6টা যা পারিস বিয়ে করবি। ঠিক আছে, আচ্ছা দেখো গ্লোমেরুলাসের কাজ কোনটি? গ্লোমেরুলাসের প্রধান কাজ হচ্ছে কি? আল্ট্রাফিল্ট্রেশন। এখানে হচ্ছে আল্ট্রাফিল্ট্রেশন হয়, রক্ত যায়, রক্ত যাওয়ার পরে কৌশিক জালিকায়, কৌশিক জালিকা কয়টা থাকে? কৌশিক জালিকা থাকবে কয়টা? এই যে 50টা সূক্ষ্ম কৌশিক জালিকা থাকবে। এই কৌশিক জালিকায় এটা কি হয় বলতো? তোমার পরিশ্রুত হয় বা আল্ট্রাফিল্ট্রেশন হয়। আল্ট্রাফিল্ট্রেশন হওয়ার পরে এটা হচ্ছে তোমার মূত্র হিসাবে বার হয়ে যায়। আর পরিশ্রুত যে রক্ত, ভালো যে রক্তটা, ওটা আবার দেহের মধ্যে চলে যায়। ওকে, তারপরে দেখো প্রতিটি বৃক্কে কতটি নেফ্রন থাকে? সস্তা প্রশ্ন, 10 থেকে 12 লাখ, ছোটবেলা থেকে জানো তোমরা। নেফ্রনকে বলা হয় বৃক্কের একক, বৃক্কের এককে নেফ্রন বলা হয়। নেফ্রন 10 থেকে 12 লক্ষ থাকে। বৃক্কের মধ্যে রেনাল পিরামিড থাকে। এই যে দেখো এই নেফ্রন, নেফ্রন আর রেনাল পিরামিড এক জায়গায় করে দিও না, পার্থক্য আছে। রেনাল পিরামিড কয়টা থাকে? 8 থেকে 18টা থাকতে পারে। তারপর দেখো তরুণাস্থি বেষ্টনকারী আবরণীর নাম কি? মানে তরুণাস্থিকে আবৃত করে রাখে কোনটা? পেরিকন্ড্রিয়াম। ঠিক আছে, পেরিকন্ড্রিয়াম করে বলতো তরুণাস্থিকে আবৃত করে রাখে। আর দুইটা জিনিস দেখো, অস্থিকে আবৃত করে রাখে হচ্ছে তোমার কি? পেরিঅস্টিয়াম। পেরিঅস্টিয়াম অস্থিকে আবৃত করে রাখে, তরুণাস্থিকে আবৃত করে রাখে হচ্ছে কি? পেরিকন্ড্রিয়াম। ঠিক আছে, দেহের সবচাইতে বড় হাড়, সবচাইতে বড় হাড়ের নাম কি? ফিমার। ঠিক আছে, সবচাইতে বড় হাড়ের নাম ফিমার। এবং সবচাইতে ছোট যে হাড়টা আছে, ছোট হাড়ের নাম হচ্ছে তোমার স্টেপিস। এটা কোথায় থাকে? কানে থাকে। এটা হচ্ছে কর্ণাস্থি, এটা হচ্ছে কর্ণাস্থি। আর এটা হচ্ছে পা বা চরণের অস্থি। বাহুর অস্থি নয় কোনটি? মানে হাতের অস্থি নয় কোনটি? হিউমারাস, রেডিয়াস, প্যাটেলা, এ আলনা। তাহলে কোনটা হবে? প্যাটেলা। প্যাটেলা কোথায় থাকে? পায়ের অস্থি। এখন দেখো হিউমেরাসের যে, সরি, হাতের যে অস্থিগুলো আছে ওগুলা কি কি? হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জিস। ঠিক আছে, মনে রাখবা শর্টকাট। হিরো আলম। ঠিক আছে,
মোটেই কুফা নয়। ঠিক আছে, হিরো, হি দিয়ে মনে রাখবা হচ্ছে হিউমেরাস, রো দিয়ে রেডিয়াস, আলম আলনা, মোটেই, মোটেই দিয়ে মনে রাখবা হচ্ছে মেটাকার্পাল। ঠিক আছে, ক দিয়ে মনে রাখবা হচ্ছে কার্পাল, ফ দিয়ে মনে রাখবা হচ্ছে ফ্যালাঞ্জেস। ঠিক আছে, এগুলো হচ্ছে হাতের অস্থি। হিরো, আলম, মোটেই কুফা নয়। ঠিক আছে, আচ্ছা, চুল এবং নখের উৎপত্তি হয় কোথায় থেকে? কোথায় থেকে? অ্যাক্টোডার্ম থেকে, যেগুলো তুমি হাত দিয়ে ধরতে পারবে, এই যে চুল, নখ, ঠিক আছে, সব এগুলো হচ্ছে তোমার কোথায় থেকে হয়? অ্যাক্টোডার্ম থেকে হয়। ঠিক আছে, এই যে অ্যাক্টোডার্ম থেকে কি কি তৈরি হয় দিয়ে দিয়েছি। এই যে এনামুল, তখন রাকিবে রকির কান চুলকিয়ে দিল। ঠিক আছে, এনামুল দিয়ে কি মনে রাখবা? এনামুল দিয়ে মনে রাখবা হচ্ছে এনামেল, এনামেল। ঠিক আছে, তখন, তখন দিয়ে কি মনে রাখবা? ত্বক। ঠিক আছে, রকির রেটিনা, রেটিনা, এগুলো হচ্ছে অ্যাক্টোডার্মের অংশ। ঠিক আছে, রেটিনা, কান, কান দিয়ে কি মনে রাখবা? কানের অংশ, কানের অংশ, কানের অংশ, চুলকিয়ে, চুলকিয়ে দিয়ে কি মনে রাখবা? চুল। ঠিক আছে, এগুলা কিসের মধ্যে পড়ে? অ্যাক্টোডার্মের মধ্যে পড়ে। ঠিক আছে, মনে রাখবা কি? এনামুল তখন রকির কান চুলকিয়ে দিল। ঠিক আছে, কোনটি, কোন হরমোনটি গ্যাসীয়? ইথিলিন, এই হরমোনটা হচ্ছে গ্যাসীয় ধরনের হয়ে থাকে। ইথিলিনের কাজ কি বলতো? ফল পাকানো, এটা হচ্ছে কুশি বৃদ্ধি, মানে ছোট ছোট যেই নতুন পাতা টাতাগুলো তৈরি হয় না, এগুলাকে বলা হচ্ছে কুশি। ঠিক আছে, পাতা বৃদ্ধিতে সাহায্য করে, উদ্ভিদের প্রতিরক্ষা সক্রিয় করবে। তারপর দেখো মধ্য মস্তিষ্কের কাজ কোনটি? মধ্য মস্তিষ্কের কাজ কোনটা? দর্শন এবং হচ্ছে শ্রবণ, দেখাবে, শোনাবে, এটার কাজ হচ্ছে মধ্য মস্তিষ্ক। ভালো লাগা, আবেগ, ভালো লাগা হচ্ছে হাইপোথ্যালামাসের কাজ। এই যে হাইপোথ্যালামাসে এই যে ডোপামিন নামের হরমোন আছে একটা। ঠিক আছে, এই বেয়াদ্দম হরমোনটাই মনে করো সব নষ্টের গোড়া। এটা যদি কাউকে দেখে তোমার ক্ষরণ হয়ে যায়, তাহলে তুমি তার উপরে ক্রাশ খাবা, ক্রাশ খাওয়ার পরে তাকে তোমার ভালো লাগবে, তুমি তার সাথে প্রেম করবা। ঠিক আছে, সো মানুষের কোনো দোষ নাই, প্রেমে মানুষ পড়ে না, প্রেমে পড়ে কে? হরমোন। ঠিক আছে, প্রেম বলে পৃথিবীতে কোনো কিছু নাই, যা কিছু আছে সবকিছু কার? হরমোনের দোষ। প্রেম বলে কোনো কিছু নাই, যা আছে সবকিছু হরমোন। হরমোন ক্ষরণ যদি হয়ে যায় তোমার কাউকে দেখা, একটা মনে করো যে পীড়িতের পেতনি ভালো, পেতনিকে দেখেও যদি তোমার হরমোন ক্ষরণ হয়ে যায় ডোপামিন, তাহলে তোমার কপালে দুঃখ আছে, তুমি তার প্রেমে পড়ে গেছো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখো মধ্য মস্তিষ্কের কাজ হচ্ছে তোমার কি? এই যে দর্শন, শ্রবণ, তোমার চলাফেরা, তোমার ঘুমানো, হুট করে জেগে ওঠা, তোমার দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, এই জিনিসগুলা করে কে? করে কে? মধ্য মস্তিষ্ক। তারপর দেখো মস্তিষ্কের সবচাইতে বড় অংশের নাম কি? সহজ জিনিস, সেরেব্রাম। ভাইয়া এখানে তাকাও, এটা হচ্ছে 80%, মোট মোট মস্তিষ্কের 80% জায়গায় ধরে থাকে হচ্ছে তোমার সেরেব্রাম। মনে রাখবা সেরেব্রাম আর সেরেবেলাম দুইটা আলাদা জিনিস। সেরেব্রাম হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ। ঠিক আছে, সেরেব্রাম হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ, এবং পশ্চাৎ মস্তিষ্কের অংশ হচ্ছে তোমার কি? সেরেবেলাম। দুইটা আলাদা। ঠিক আছে, মনে রাখতে হবে। সবচেয়ে বড় অংশের নাম হচ্ছে তোমার কি পাইলাম আমরা? সেরেব্রাম। ঠিক আছে, এটা মস্তিষ্কের 80% কভার করে। মানুষের ক্ষুদ্রতম গ্রন্থির নাম কি? বেয়াদ্দব প্রশ্ন, বহুতবার আসছে, 17-18 সেশনে আসছে তোমাদের ভর্তি পরীক্ষায়। ঠিক আছে, পিটুইটারি, এটাকে বলা হয় ক্ষুদ্রতম গ্রন্থি। এরে তোরা বিয়ের মধ্যে এখনো পড়ে আসিস কেন রে? তোরা কি অ্যাডমিশনে চান্স পা, চান্স পাওয়ার পরে বিয়ে আমি দেবো, ঘটকালে আমি করবো। ঠিক আছে, হটকালে আমি করে দেবো, দরকার হলে, কোনো সমস্যা নেই, তোমরা আগে চান্স পাও। আচ্ছা দেখো, এই যে পিটুইটারি গ্রন্থি সবচাইতে ক্ষুদ্রতম গ্রন্থি, এই গ্রন্থিকে কি বলা হয়ে থাকে? মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এখান থেকে কি হয়? গ্রোথ হরমোন খরিত হয়। ঠিক আছে, গ্রোথ হরমোন খরিত হয়, গ্রোথ হরমোন খরিত হবে। গ্রোথ হরমোনকে সংক্ষেপে GTH বলা হয়। ঠিক আছে, GTH বলা হয়। নিউবর্ন এর নর্মাল ওজন কত? মানে ছোট বাচ্চা, নতুন যে বাচ্চাটা তৈরি হইলো, এটা কত হয়? 2.5 কেজি, 2.5 কেজি, বা হচ্ছে 2500 মিলিগ্রাম। ঠিক আছে, 2500 মিলিগ্রাম। আচ্ছা দেখো, এখন হচ্ছে এটা আমরা, তারপরে দেখো নিচের কোনটি দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে? ডিপ্লোমা নার্সিং 2020-21 সালের প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট।
রোগ প্রতিরোধ ক্ষমতা করে রোগ প্রতিরোধ করে কোনটা? অ্যান্টিবডি। দেখো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি যে দুইটা অংশ আছে সেটা হচ্ছে কি তোমার দেহে একবার কোনো জীবাণু প্রবেশ করলো, প্রবেশ করানোর পরে তোমাকে আক্রান্ত করলো, এই কাজটা হচ্ছে অ্যান্টিজেনের। তুমি আক্রান্ত হইলে, আক্রান্ত হওয়ার পরে তুমি মনে রাখলা বেটা তুই এই জিনিসটা এসা আমাকে আক্রান্ত করছে, তো যে জিনিসটা আক্রান্ত করছে এইটা যখন পরবর্তীতে প্রতিরক্ষা দিবে তখন সেটাকে কি বলা হয়? অ্যান্টিবডি। ইমিউনি সিস্টেমের দ্বারা উৎপন্ন যে প্রোটিনটা হয় সেটাকে কি বলা হয়? অ্যান্টিবডি। অ্যান্টিবডি কি? এক ধরনের প্রোটিন। ইম্পর্টেন্ট, অ্যান্টিবডি এক ধরনের প্রোটিন। মানবদেহের অটোজোম সংখ্যা কত? অটোজোম কত? 22 জোড়া বা 44টি অটোজোম, অর্থাৎ দেহ ক্রোমোজোম। দেহ ক্রোমোজোম কটা? দেহ ক্রোমোজোম, দেহ ক্রোমোজোম, দেহ ক্রোমোজোম থাকে হচ্ছে কয়টা? 44টা। আসো এখন দেখো সেক্স ক্রোমোজোম 1 জোড়া, দেহ ক্রোমোজোম মোট হচ্ছে কত? 23 জোড়া। সবাই জানো, খুবই সিলি এবং সহজ প্রশ্ন। এখন দেখো প্রতি প্যাচে কতটা হাইড্রোজেন বন্ড থাকে? এই যে দেখো, এই যে এটা হচ্ছে তোমার কি? ডিএনএ, ঠিক আছে? ডিএনএ হবে। ডিএনএ এর প্রতি প্যাচে কয়টা হাইড্রোজেন বন্ড থাকে বলতো? 25টা হাইড্রোজেন বন্ড থাকে, ঠিক আছে? হাইড্রোজেন বন্ড নিয়ে প্রথমে কথা বলছি আমি, মনে রাখতে হবে এটা। তারপর দেখো কোন দেশের পরিবেশের যদি তুমি ভারসাম্য রক্ষা করো, রক্ষা করার জন্য তোমার কত পার্সেন্ট, কত শতাংশ বনভূমি থাকা দরকার? 25% বনভূমি থাকা দরকার। কিন্তু বাংলাদেশে আছে শুধুমাত্র 11.75। এটা হচ্ছে বাংলাদেশে আছে। বাংলাদেশে খুবই বাজে অবস্থা, কদিন পরে মরুভূমি হয়ে যাবে। ওকে, সরি এখানে এটা ভুল করে দেওয়া আছে, এটা উত্তর, এটা উত্তর। ওকে, এটা উত্তর। এই যে দিয়ে দিয়েছি আর কি, প্রায় 12% বর্তমানে বাংলাদেশে আছে। নিচের কোনটি থেকে পেনিসিলিন পাওয়া যায়? পেনিসিলিন কোথায় থেকে পাওয়া যায় রে? এটা হচ্ছে ছত্রাক, ছত্রাক থেকে পাওয়া যায়। এই যে ছত্রাক, এক হয়ে গেছে ছত্রাক। আসো ব্যাখ্যাটা দেখি তাইলে বুঝবো। 1928 সালে আলেকজান্ডার ফ্লেমিং, ঠিক আছে, ছত্রাক থেকে পেনিসিলিনের আবিষ্কার করেন, ঠিক আছে? ছত্রাক থেকে পেনিসিলিন আবিষ্কার করেন, ঠিক আছে? সহজ জিনিস, তোমরা তো সবই পাচ্ছিস রে, তোমরা কমেন্ট করে তো ভাষায় দিচ্ছ, সবই পাচ্ছিস তোমরা। ওকে, এখন দেখো নিচের কোনটি অকোষীয়? খুবই ইম্পর্টেন্ট। ভাইরাস অকোষীয়, এর জীবীয় কোনো বৈশিষ্ট্য নাই, জড় বৈশিষ্ট্য নাই, কিন্তু এরা যখন জীবের মধ্যে ঢুকবে তখন এর জীবীয় বৈশিষ্ট্য আসে, যখন বাইরে থাকে, জীবের থেকে বাইরে থাকে তখন জড় বৈশিষ্ট্য থাকে। আসো তাহলে কিছু জিনিস আছে দেখো, এরা অকোষীয়, অতি অতি আণুবীক্ষণিক হয়ে থাকে, সাইটোপ্লাজম থাকে না। এই জিনিসগুলো একটু তোমরা সুন্দর করে দেখে নিবা। এখানে হচ্ছে তোমার কি বিপাকীয় এনজাইম থাকে না। তারপরে হচ্ছে রাসায়নিকভাবে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি হয়, নিউক্লিক অ্যাসিডের জীবীয় সমাহার। এই যে তিনটা জিনিস আছে, এই তিনটা ইম্পর্টেন্ট। কি দ্বারা তৈরি হয় এটা ইম্পর্টেন্ট, প্রোটিন নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি হয়। এখানে বিপাকীয় কোনো এনজাইম থাকে না, এটা অকোষীয়, ঠিক আছে? তারপরে আসো নিচের কোন রোগটি ডিএনএ ভাইরাস ঘটিত? ডিএনএ ভাইরাস ঘটিত আমরা কোনটা পাচ্ছি বলতো? ভ্যারিওলা। তাহলে এখানে হচ্ছে আমরা শর্টকাট দেখব, টিপুর ভাই টি2, ঠিক আছে? টিপুর ভাই টি2, টিআইভি, এটা হচ্ছে তোমার কি ডিএনএ। ভাই ভাই দিয়ে কি মনে রাখবা? ভ্যারিওলা। ভ্যারিওলা, ভ্যারিওলা। টি2 দিয়ে মনে রাখবা টি2 ফাজ। তারপরে হচ্ছে ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়া হাতে, হারপিস ফ্রান্সে, ফুলকপির মোজাইক ভাইরাস। মোজাইক ভাইরাস এলোতে দিয়ে মনে রাখবো হচ্ছে অ্যাডিনো, অ্যাডিনো ভাইরাস, ঠিক আছে? অ্যাডিনো ভাইরাস। এগুলো হচ্ছে তোমার কিসের মধ্যে পড়বে? ডিএনএ ভাইরাসের মধ্যে পড়বে, ঠিক আছে? শর্টকাট। আচ্ছা তারপরে দেখো ডিএনএ কাটার জন্য বিশেষ এনজাইম কোনটা বলতো? রেস্ট্রিকশন এনজাইম। এটার অপর নাম হচ্ছে তোমার কি?
রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। আর জোড়া লাগাইতে সাহায্য করে কোনটা? জোড়া লাগাইতে সাহায্য করে হচ্ছে লাইগেজ। এই যে দুটি ডিএনএ খন্ড জোড়া লাগাতে ব্যবহার করা হয় হচ্ছে লাইগেজ, আর ডিএনএ কাটার জন্য ব্যবহার করা হয় কি? রেস্ট্রিকশন এনজাইম। তারপরে দেখো বায়োটেকনোলজি এই শব্দের প্রবর্তক কে ছিল বলতো? বিজ্ঞানী কার্ল এরিক ইউনি। ইনার বাসা কোথায়? হাঙ্গেরি। ঠিক আছে, ইনার বাসা হচ্ছে হাঙ্গেরি। 1919 সালে 1919 সালে সবার প্রথমে বায়োটেকনোলজি এই টার্মটা তিনি প্রবর্তন করছিলেন। ঠিক আছে, ব্যাখ্যাতে তো দেওয়া আছে মনে হয়, দেওয়া হয় নাই। দেখো কোনটিতে প্লাজমিড বিদ্যমান? প্লাজমিড কোথায় থাকে? ইসেরিয়া কোলায় থাকে। ঠিক আছে, ইসেরিয়া কোলায় এটাতে প্লাজমিড থাকে। প্লাজমিড কি জিনিস বলতো? প্লাজমিড হচ্ছে বৃত্তাকার ডিএনএ। হ্যাঁ, বৃত্তাকার ডিএনএ। এটা রিকম্বিনেন্ট যে ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলাতে ব্যবহার করা হয়। ওকে, ইন্টারফেরন কি? ইন্টারফেরন হচ্ছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার টিকা। ঠিক আছে, হেপাটাইটিস বি এর ব্যাকটেরিয়ার টিকাটা হচ্ছে তোমার কি? ইন্টারফেরন। এখন ইন্টারফেরনের আর কিছু জিনিস জানতে হবে। এটা হচ্ছে তোমার কি? প্রোটিন জাতীয় পদার্থ। ঠিক আছে, এটা হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ। ক্যান্সারের চিকিৎসায় কি ব্যবহার করা হয়? ক্যান্সারের চিকিৎসায় ইন্টারফেরন ব্যবহার করা হয়। ক্লাস নোট কিভাবে পোস্ট করবা ওটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ওটা আমি বলে দেবো। মাশরুমের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত হয়? কি দ্বারা গঠিত হয় বলতো? কাইটিন দ্বারা তৈরি হয়। মাশরুমের কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি হয়। কিছু ব্যাখ্যা আছে, দেখো ছত্রাকের কোষ প্রাচীর, মাশরুম তো ছত্রাকই, এটা কাইটিন দ্বারা তৈরি হয়। শৈবালের কোষ প্রাচীর, কোষ প্রাচীরে থাকে হচ্ছে সেলুলোজ। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে থাকে হচ্ছে মিউরামিক অ্যাসিড এবং হচ্ছে পেপটিডোগ্লাইকান বা হচ্ছে মিউরিন। ঠিক আছে, এই জিনিসগুলো মোটামুটি থাকে। মোটামুটি একটা লম্বা একটা ক্লাসের সমাপ্তি। ভাইয়া আপনি একমাত্র যে 2 ঘন্টায় 100 এমসিকিউ কমপ্লিট করলেন, আমি পারি ভাইয়া। ঠিক আছে, এখন শোনো, কথা হলো যে তোমাদের এই নোটগুলা তোমরা বানাবা। ঠিক আছে, নোটগুলা বানানোর পরে আমাদের বি ব্রেইনার নার্সিং এর যে গ্রুপটা আছে, এই গ্রুপটাতে তোমরা পোস্ট করবা। ঠিক আছে, তোমরা প্রথমত হচ্ছে ফ্রি ক্লাস এটা দিয়ে দিবা। ফ্রি ক্লাস যেহেতু চলতিছে, ঠিক আছে, ফ্রি ক্লাস ম্যারাথন ক্লাস এটা প্রথমে লিখবা। লেখার পরে হ্যাশট্যাগ দিবা। দেওয়ার পরে তোমার ডিপ্লোমার যারা আছো ডিপ্লোমা লিখবা। তারপরে হচ্ছে যারা আছো তারা বিএসসি লিখবা। ইনস্ট্রাক্টরের নাম, ইনস্ট্রাক্টর হচ্ছে ইনস্ট্রাক্টর ভদ্রলোকের নামটা একটু লিখে দিয়ে দাঁড়াও। ঠিক আছে, এই যে এটা হচ্ছে এই ভদ্রলোকের ক্লাস করলা তোমরা এতক্ষণ। ঠিক আছে, এই ভদ্রলোকের ক্লাস করলা তোমরা এতক্ষণ। তো এই ভদ্রলোকের নামটা মেনশন করে দিবা যে ভদ্রলোকের ক্লাসটা করলাম, ক্লাস কেমন লাগছে। ঠিক আছে, হ্যাঁ, এই জিনিসটা তোমরা একটু দিয়ে দিবা। দেওয়ার পরে পোস্টটা করে ফেলবা। ডেইলি ক্লাস লাগবে, আমি হয়তো বা ডেইলি ক্লাস নিব না। ঠিক আছে, বাট তোমাদের প্রতিদিন প্রতিদিন রাত 8টায় চোখ রাখবা। আমাদের এই পেজটাতে চোখ রাখবা, এই গ্রুপে চোখ রাখবা। প্রত্যেক দিন রাত 8টায় যে কোনো একটা সাবজেক্টে তোমাদের লাইভ ক্লাস হয়ে যাবে। ঠিক আছে, রেকর্ডের ক্লাসগুলো কোথায় পাবা? গ্রুপে একটু যারা আছে অথরিটি আছে তাদেরকে একটু তোমরা নক করে দিবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন শোনো, কথা হইলো যে ঠিক মতন পড়াশোনা করো। এরপরে হচ্ছে আমরা নার্সিং এর প্রশ্ন সলভের আর একটা ক্লাস নিব। তোমরা যারা আছো তোমাদের নার্সিং এর প্রশ্ন সলভের ক্লাস নিব। ওই ক্লাসটা একটু আস্তে আস্তে করে চলে যাব। ওকে, আমি কপাটিকার যে ক্লাসগুলো আছে তোমরা যেহেতু চাইলা, আমি এর পরের দিন, আজকে যেহেতু লেন্দি হয়ে গেছে, এর পরের দিন আমি তোমাদের এটা রেকর্ড করে ক্লাসটা আমি পোস্ট করে দেবো। ঠিক আছে, সো ক্লাসে তোমরা অবশ্যই নোট নোট শেয়ার করবা। আর ওই যে বস্তা ভর্তি কোথায়, বস্তাটা কোথায়? আচ্ছা, বস্তা বানানো হচ্ছে আর কি। হ্যাঁ, বস্তা ভর্তি তোমাদেরকে গিফট দিয়ে দেওয়া হবে। ওকে, বস্তা ভর্তি মানে এক বস্তা গিফট দিয়ে দিব যদি তোমরা হচ্ছে পোস্টটা শেয়ার, মানে সরি, তোমরা ক্লাসের যদি নোটটা যদি শেয়ার করে দাও। ঠিক আছে, ওখান থেকে যার নোটটা সবচেয়ে ভালো হবে তাকে আমরা গিফট দিব। ওকে, এই আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে তোমরা যারা এখন পর্যন্ত আমাদের শিওর সাকসেস কোর্স বা আমাদের বিব্রেন্ডারের এক্সাম কোর্সে ভর্তি হয় নাই, তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও ভাই। ঠিক আছে, বহুত ধামাকা চলে এখানে, মনে করো যে এরকম ধামাকা প্রতিদিনই চলতে থাকে, ঘন্টায় ঘন্টায় চলতে থাকে। ঠিক আছে, বিএসসি নার্সিংদের জন্য কিছু বলবো। বিএসসির জন্য তোমাদের ক্লাস নিবো রে ভাইয়া। বিএসসির জন্যও এরকম 100 এমসিকিউ চলবে, তোমাদের জন্য চলবে, সেদিন তোমাদের সাথে কথাবার্তা বলবো আর কি। ঠিক আছে, তো এতটুকুই, ভালো থাকো।
সুস্থ থাকো, পড়াশোনা করো, ইচ্ছা মতন পড়াশোনা করো, নোটটা বানিয়ে শেয়ার করে দাও। আল্লাহ হাফেজ।